এই সমস্যা হতে ভিন্ন নিয়ে। আমার এখানে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে আন্টি। বলো। আসলে আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজন গ্রামে থাকে, আর আপার বিয়ে নিয়ে আপার অন্যরকম চিন্তা ছিল। আসলে গ্রামের সবাই আমাদের ভীষণ ভালোবাসে। তাদের ছেড়ে আপার বিয়ে দিলে তারা খুব কষ্ট পাবে, আর সবাইকে ঢাকায় আনাও সম্ভব নয়। আমি চাইছি বিয়ের যাবতীয় অনুষ্ঠানগুলো যদি আমাদের গ্রামে হতো। আপনারা বৌভাত ঢাকায় তো করবেনই, আর বরযাত্রী যতজনই হোক তাদের থাকার ব্যবস্থা আমি করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি যা বলছো ঠিক, তবে আমার একটু বাকিদের সাথে আলোচনা করতে হবে। ওর ফুপু আজ আসতে পারেনি। আমার ভাই বোনেরাও বাংলাদেশে থাকে না, ওদের সাথে কথা বলে আমি তোমাকে জানাই। অবশ্যই আন্টি। ওদের ডেকে নিয়ে আসো, আংটি বদল করে ফেলি। তিনি শান্তিকে ওদের ডেকে আনতে পাঠালো। রনক ভাই আর তিন্নির মধ্যে কিছু চলছে? ছাদে এসে তিথিকে আবিদ আর তিন্নির ব্যাপারে সবটা জানিয়েছে আফিফ। এতক্ষণ সেগুলো নিয়েই আলোচনা করছিল ওরা। হুট করে তিথি কয়েক বছর আগের একটা ঘটনা মনে পড়ে গেল। তিনি তখন ক্লাস 6-এ পড়ে। সেই সময় রৌনক বেশ ঘন ঘন ওদের বাড়িতে যেত। একদিন ছাদে তিনি রৌনককে প্রপোজ করছিল, যদিও ব্যাপারটা অতটা সিরিয়াস ছিল না। তিনি এসে বলল, রনক ভাই আমার সাথে প্রেম করবে? জবাবে রৌনক হেসে বলল, এই প্রেম মানে কি বুঝিস তুই? বুঝি তো, প্রথমে প্রেম করতে হয়, তারপর বিয়ে। আবার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার তো আছে, আগে বড় হ, তারপরেই কথাগুলো আবার এসে আমাকে বলবি, তারপর চিন্তা করে দেখবো। কিন্তু এখন তুই আমাকে বল, এগুলো তোর মাথায় কে ঢোকালো? শান্তা। স্কুলে তো শত্রু না ও? ও প্রেম করে। আমার সাথে যখন ওর ঝগড়া হলো তখন আমি ওকে এটা নিয়ে কথা শোনালে ও আমাকে উল্টো বললো আমার নাকি প্রেম করার কোনো যোগ্যতা নেই। আমার একটা ইগো আছে না, তুমি প্লিজ রাজি হয়ে যাও। বিষয়টা সেখানে শেষ হয়ে যেত, কিন্তু রৌনক রাজি না হওয়ায় তিনি ভীষণ কান্নাকাটি করল। রৌনক ভাই এরপর থেকে আসা যাওয়া কমিয়ে দিলেন। তবে এদিন থেকে তিন্নির মধ্যে একটা পরিবর্তন এলো এবং এরপরও রৌনক ভাইয়ের সাথে আগের মতো সহজ সম্পর্ক থাকলো। তবে তিন্নির বাবা তহিদ সাহেব মারা যাওয়ার পর থেকে রৌনকের সাথে ওদের দূরত্ব বাড়ল। যে তিনি সব কিছুতে রৌনককে ডাকে, সেই তিনিও রৌনককে আর কিছুতে ডাকে না। এই সব নিয়ে আলোচনার এক পর্যায়ে তিথি রৌনকের বোন রায়সাকে উপরের প্রশ্নটি করল। তিন্নি আর আবিদের বিষয়ে কিছু ভাবার আগে তিন্নি আর রৌনকের পরিস্থিতি নিয়ে আলোচনা করা দরকার। তিথির প্রশ্নে রায়সা বলল, আম্মা একবার ভাইয়ের সাথে কথা বলেছিল এই বিষয়ে। কি বললো রনক ভাই? ওই দিন আম্মা ভাইয়াকে বলল, তুই এখনো তৌহিদের মেয়েকে ভালোবাসোস। হঠাৎ এই কথা কেন? সৈকতের বিয়ে হয়েছে, এক বাচ্চার বাপও হয়ে গেছে, তোর বিয়ে করতে হবে না? আমাকে এটা নিয়ে জোর করো না। কতদিন আর এমনি থাকবি? ওরে পছন্দ হইলে ক, আমি শাইলার সাথে কথা বলি। না মা, এটা করো না। কেন? ও আমাকে ভালোবাসে না মা। তুই জানিস? হ্যাঁ মা, জানি, আর মেনেও নিয়েছি। আর আমি তো বলছি না যে বিয়ে করবো না, শুধু একটু সময় চাইছি আর কি। ব্যাস এতটুকুই কথা হয়েছিল। এই আপু আমার ভাইকে অনেক আগেই রিজেক্ট করে দিয়েছে। আমার কি মনে হয় জানিস, এই কারণেই রনক ভাই আমাদের বাসায় আসে না। শোনো ভাই আবিদ, তোমার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। আমার মনে হয় তোমার জন্য তিন্নির মনে একটু হলেও একটা সফট কর্নার তৈরি হয়েছে, কারণ এমন পরিস্থিতি সামলাতে ওর একদিনের বেশি লাগে না, সেখানে তুমি এতদিন ওর পেছনে ঘোরার সুযোগ পাচ্ছ। তিথির কথায় আবিদ বলল, এতে কি প্রমাণ হয়? শোনো, আমি আমার বোনকে ভালোভাবেই চিনি। ও যতক্ষণ কাউকে নিজ থেকে সুযোগ না দেয়, কারো ক্ষমতা নেই ও সুযোগ নেবে। মানে তুমি বলতে চাইছো আমার একটা চান্স আছে? মনে হয়, তবে শিওর বলতে পারছি না। আপা, ওদের নিচে রাখছি। সানবির ডাকে সেখানে আলোচনা থামাতে বাধ্য হলো ওরা। আপাতত নিচে যেতে হবে ওদের, এই আলোচনা পরেও করা যাবে। অবশেষে 5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আফিফ আর তিথির এঙ্গেজমেন্ট কিছুক্ষণ আগেই সম্পূর্ণ হয়েছে। সবাই বেশ খুশি লাগছে, তবে সব থেকে বেশি খুশি হয়েছে আফিফ আর তিথি। আংটি বদলের পরেই সবাই বিয়ের বিষয়ে আলোচনা করছিল। এরই মাঝে তিন্নির ফোন বেজে ওঠায় আলোচনা ছেড়ে উঠতে হলো তিন্নিকে। ইফতিখারের নাম্বার থেকে ফোন এসেছে। ঘন্টা 2 আগেই কথা হয়েছিল ইফতিখারের সাথে তিন্নি। এখন আবার কেন ফোন করেছে ইফতিখার? এসব ভাবতে ভাবতে ফোন রিসিভ করলো তিন্নি। ওপাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শোনা গেল। লোকটি বলল, এই ফোনের মালিক অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি। আপনি কাইন্ডলি সেখানে চলে আসুন অথবা কাউকে পাঠিয়ে দিন। হঠাৎ করে কথাটা হজম করতে পারল না তিন্নি। সে প্রশ্ন করল, এফতি ভাই অ্যাক্সিডেন্ট করেছে?
ওনার নামটা জানি না, তবে খুবই খারাপ অবস্থা ওনার। আপনি জলদি আসেন। আপনি একটু খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসি। কথাটা বলে ফোন রেখে দিল তিনি। একটা উবার ডেকে পর্যাপ্ত টাকা নিয়ে রুম থেকে বেরিয়ে এলো ও। ড্রয়িং রুমে সবাই বসে আছে। বের হওয়ার আগে শিরিনকে উদ্দেশ্য করে তিন্নি বলল, সরি আন্টি, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বিয়ের বাকি আলোচনা করতে আমি নিজে আপনার সাথে দেখা করবো। মেয়ের কথা শুনে শায়লা এগিয়ে এসে বললেন, ইস্তি ভাই অ্যাক্সিডেন্ট করেছে মা, আমাকে যেতে হবে। একাই তো যাই সব সময় মা, চিন্তা করো না। ঠিক আছে মা, আমি আসি। এক পর্যায়ে শিরিন বললেন, একা যেও না, আমাদের গাড়ি নিয়ে যাও, আবিদ যাক তোমার সাথে। প্রয়োজন নেই আন্টি, অলরেডি ওভার ডেকে নিয়েছি, এক্ষুনি চলে আসবে। বলতে বলতে ফোন বেজে উঠল তিন্নির। স্ক্রিনের দিকে তাকিয়ে ও বলল, দেখুন চলেও এসছে। কথা বাড়ালো না তিন্নি, দ্রুত নিচে চলে গেল। আবিদ তিথির পাশেই বসেছিল। তিন্নি চলে গেলে কানে কানে ফিসফিস করে বলল, ইফতি ভাইয়াটাকে ভাবি। রেডিও গুনগুন এর ফাউন্ডার তিন্নির সাথে বেশ ভালো সম্পর্ক, না? উনি কোনোভাবে রিস্ক আমার জন্য। বলতে পারছি না, তবে আমার মনে হয় না তাহলে এত বছরে বোঝা যেত। শায়লা চিন্তিত হয়ে শিরিনের পাশে এসে বসলো। শিরিন সান্ত্বনা দিতে শায়লা হাত দুটো নিজের হাতে নিল। শায়লা বলল, দেখুন তো, এত ভালো একটা দিনেই এমনটা করতে হলো। আল্লাহ ছেলেটাকে সুস্থ রাখুন, খুব ভালো ছেলে। চিন্তা করবেন না, তিনি ফোন করে জানাবে, বললো তো। মেয়েটার চিন্তাও কি কম করি? তিনি খুবই রেসপন্সিবল একটা মেয়ে। আসলে আমি আরেকটা প্রস্তাবও দিতে চাইছিলাম, কিন্তু এখন সঠিক সময় কিনা বুঝতে পারছি না। আপনি বলুন না, সমস্যা নেই। আমি চাইছিলাম তিন্নিকে আমার ছোট ছেলে আবিদের বউ করে নিতে চাই। শায়লা শিরিনের হাতটা ছেড়ে দিলেন। সবাই মোটামুটি অবাক যে শিরিন এমন কিছু বলবেন, এটা কেউ ধারণা করতে পারেনি। শায়লা নিজেকে সামনে নিয়ে বললেন, এমনটা যদি হতো, আমার থেকে খুশি কেউ হতো না, কিন্তু আমার হাতে কিছুই নেই। তিন্নির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক আগেই হারিয়েছি আমি। আল্লাহর কাছে একটা দোহাই করি, আমার মেয়েটার জীবনে এত ভালোবাসা আসুক যে ও সেটাকে কোনোভাবেই এড়াতে না পারে। আপনার দোয়া বোধ হয় আল্লাহ শুনে নিয়েছে। মানে? আমি আমার ছোট ছেলেকে খুব ভালো করে চিনি। ছোটবেলা থেকেই ওর যেটার ওপর মন চলে আসে সেটা ও নিজেই বানিয়ে ছাড়ে। আর যে জিনিস বা তাকে ও ভালোবাসে, আর যে জিনিস বা যাকে ও ভালোবাসে সারা জীবন সেটা আগলে রাখতে জানে। এবার ওর আপনার মেয়েকে ভালোবেসেছে, তাকেও নিজেই বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আমি জানতে চাই এতে আপনার কোনো সমস্যা আছে? সত্যি বলছেন আপনি? ধুত, কোইন্সিডেন্ট, কিন্তু আপনার দুই মেয়েকে আমার দুই ছেলে পছন্দ করেছে। কিন্তু তিন্নি কি রাজি হবে? আমার ছেলের উপর আমার পুরো কনফিডেন্স আছে। এবার তিথি বলল, আমাদেরও তিন্নির উপর পুরো কনফিডেন্স আছে। শিরিন প্রশ্নবোধক দৃষ্টিতে তিথির দিকে তাকালো। তিথি বলল, তিনি অনেক দেবী, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু তিনি নাকে হ্যাতে পরিবর্তন অসম্ভব। একটু বেশি বলছো না? আই উইশ, কিন্তু ও ছোট থেকেই পছন্দ দিদি। তিন্নির গানের গলা ছোট থেকেই পছন্দ ভালো। প্রাইমারি পর্যন্ত কত প্রাইজ জিতেছি গান গেয়ে। আব্বা ওর এত আগ্রহ দেখে ওকে ঢাকায় গানের স্কুলে ভর্তি করাতে চাইলেন। ওর কি হলো কে জানে, একদিন স্কুল থেকে ফিরে এসে ও বলল ও আর গান গাইবে না। আজ পর্যন্ত ওর গান আমরা শুনিনি। তারপর 9-এ গ্রুপ সিলেকশনের সময় আমরা সবাই ভেবেছিলাম ও সায়েন্স নেবে, কিন্তু ও নিল আর্টস। আব্বা আর আমি এত বোঝালাম, তবুও গ্রুপ চেঞ্জ করলো না। এগুলো আগের কাহিনী। আব্বা মারা যাওয়ার পর থেকে তো ওর জেদ দ্বিগুণ হয়ে গেছে। একদিন এসে বলল ও কোনোদিনই বিয়ে করবে না। এরপর থেকে বিয়ের কথাই ওর সামনে তোলা যায় না। শিরিন কিছুক্ষণ চিন্তা করে আবিদকে বললেন, বিষয়টা খুবই কঠিন হবে, কিন্তু তুই পারবি অসম্ভবকে সম্ভব করতে। কঠিন হবে বলেই সম্ভব করতে পারবে, তবে তোমরা হেল্প করবে তো? আবিদ সবার দিকে তাকালো। উপস্থিত সবাই আবিদের কথায় সম্মতি জানায়। ট্রাকের সাথে খুবই বাজেভাবে ইফতিকারের বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। দিল্লির সমস্ত ফর্মালিটিস পূরণ করে দিয়েছে। ইফতিকারের পরিবারকেও জানানো হয়েছে, তারা যে কোনো মুহূর্তে চলে আসবে। দিল্লি এখন অপারেশন কেবিনের বাইরে পাইকারি করছে। যতটা সম্ভব নিজের মনের নেগেটিভ ধারণাগুলো দমিয়ে রেখেছে ও। সাথে ভীষণ অস্বস্তি হচ্ছে। ওর বাবা মারা যাওয়ার পর এই তৃতীয়বারের মতন হসপিটালে এসেছে ও। প্রথমবার সাইন্দির মাথা ফেটে যায়, তখনই ও টের পায় হসপিটালে ওর আর সহ্য হচ্ছে না। দ্বিতীয়বার আবিদকে নিয়ে এবং এই যে ইফতিকারের জন্য আসা। আজকের অনুভূতিটা অনেকটা ওর বাবার মৃত্যুর দিনের মতো।
ওর এখনো মনে আছে সেদিনের শেষ পরীক্ষাটা দিয়ে সবে বাড়ি ফিরেছে ও। তখন ও দাদির সাথে গ্রামে থাকে। বাড়ি ফিরে সবার আগে বাবাকে ফোন দেওয়ার উদ্দেশ্যে ডয়ার থেকে ফোন বের করে। যখনই অন করলো অপরিচিত নাম্বার থেকে অসংখ্য মিস কল দেখতে পেল। ফোন করবে কিনা ভাবতে ভাবতে ওই নাম্বার থেকে আবারও ফোন এলো। ওর 7-5 ভাবতে ভাবতে ফোন রিসিভ করলো। উপাস থেকে একজন জানালো ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় ভীষণ আঘাত পেয়েছেন, হসপিটালে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যে ভদ্রলোক ফোন দিয়েছেন তিনি ওর বাবার কলিগ। হসপিটালে আনার সময় ওর বাবাই ভদ্রলোককে তিন্নির নাম্বার দিয়ে বলেছে কিছু হলে যেন একমাত্র তাকেই জানানো হয়। তিন্নি আর এক মুহূর্ত দেরি করেনি, গ্রামের এক ভাইয়ার গাড়ি নিয়ে তখনই রওনা দিয়েছে। তখন তিন্নি টিউশনি করতো, বৃত্তিও পেত, আর মাসে মাসে বাবাও কিছু হাত খরচ পাঠাতো। সমস্ত টাকায় তিন্নি অল্প কিছু খরচ করে জমিয়ে রাখতো। কত জমিয়েছিল জানে না তিন্নি, কিন্তু সেদিন ঠিকই ওই টাকাগুলোর সবটাই খরচ হয়েছিল। এর কমও না বেশিও না। তিন্নির মনে হয় হয়তো সেদিনের জন্যই ও টাকাগুলো জমিয়েছিল। সেদিন রাস্তাও শেষ হচ্ছিল না। প্রায় 4 ঘন্টা জার্নি করে যখন হসপিটালে পৌঁছালো তখন ওর বাবার জ্ঞান ফেরেনি। কিভাবে কি করতে হবে ও কিছু বুঝতে পারলো না। শেষ পর্যন্ত ও রৌনককে ফোন দিয়েছিল। রৌনককে সাথে নিয়ে সমস্ত ফর্মালিটিস পূরণ করেছিল ও। সেদিনের প্রতিটি দৃশ্য মানুষ সপাটে ভেসে উঠেছে তিন্নির। তবে ইফতেখারের পরিবার এসে যাওয়ায় সেটাকে এড়ানোর উপায় পেয়ে গেল ও। ইফতেখারের পরিবার বলতে ওর বাবা, মা, ওর ছোট ভাই। ইফতেখারের মা এসে তিন্নির দুহাত ধরে বিচলিত কণ্ঠে বললেন, আমার ছেলেটার কি অবস্থা? ওইও তিনি হঠাৎ কিছু বলতে পারলো না। তিন্নিকে চুপ থাকতে দেখে ইফতেখারের বাবা এগিয়ে এসে বললেন, চুপ করে থেকো না, বলো কিছু। আঙ্কেল, আপনাদের শক্ত হতে হবে। ডক্টর বলেছেন অবস্থা আশঙ্কাজনক, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আল্লাহকে ডাকুন ইফতি ভাই যেন সুস্থ হয়ে ওঠে। কিভাবে কি হলো? তুমি ছেলে ওর সাথে? না, আমি বাসায় ছিলাম। একজন ফোন করে আমাকে জানালো ট্রাকের সাথে ইফতি ভাইয়ের বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, এজন্য অপারেশন করতে হচ্ছে। তিন্নির কথা শুনে ইফতেখারের মা পড়ে বসে পড়লেন। ইফতেখারের বাবা এগিয়ে স্ত্রীকে ধরলেন। তিনি ইফতেখারের ভাইয়ের দিকে এগিয়ে এসে বলল, ইমতি, তোর বাবা মাকে সামলা, তোকে শক্ত থাকতে হবে। আল্লাহর রহমতে ইফত ভাইয়ের কিছু হবে না। সামনে খুবই কঠিন পরিস্থিতি আসবে, তোকে সব সামলাতে হবে। তিনি কোনো কথা খুঁজে পেল না। ওর অস্বস্তি বাড়ছে। ও অপারেশন কেবিনের বাইরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হে আল্লাহ, ইফতেখার ভাইকে তুমি সুস্থ করে দাও, বারবার এই দোয়াই করতে লাগলো ও। তিন্নির বাসায় ফিরতে রাত 2:30টার মতন বাজলো। শালা তখনও জেগে। তিন্নিকে দেখে তিনি বললেন, কি রে, ফোন দিলি না তো? ইফতেখারের কি অবস্থা এখন? বলুন, এখন কথা বলবো না আম্মা, সকালে আবার বেরোতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি খুবই ক্লান্ত। আর একটাও শব্দ বলতে পারলো না তিনি। সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ও। আজ ওর সত্যিই বড় ক্লান্ত লাগছে। আজ দায়িত্বের বোঝাটা যে আরো ভারী হয়ে উঠেছে। বাথরুমে ঢুকে ট্যাপ ছেড়ে দিল তিনি। এখন একটু কাঁদা যে খুব দরকারও। বাবার মৃত্যুর দিনের কথা ওর মনে আসছে শুধু। সেদিন ওর বাবা জ্ঞান ফিরেছিল কিছুক্ষণের জন্য। সেই সময়টা তিন্নি তার কাছেই ছিল। যাওয়ার সময় শেষ কিছু কথা মেয়েকে তিনি বলেছিলেন, আমার আয়ু বোধ হয় ফুরিয়ে এসেছে মা। আজ পর্যন্ত তোর একটা ইচ্ছেও পূরণ করতে পারিনি। সব সময় তুই আমাকে তোর যোগ্যতা অনুযায়ী সাহায্য করে গেছিস। আমার মেয়ে নয়, বন্ধু হিসাবে পাশে পেয়েছি। যা পুরো দুনিয়ার কাউকে বলা যাবে না তা তোকে বলতে পেরেছি। তুই আমার কাছে সব থেকে শান্তির জায়গা। পুরো যখন কোনো বিপদে পড়েছি তুই আমাকে সাহস দিয়েছিস। আমার মনে হতো আমরা দুজনে মিলে অসাধ্য সাধন করতে পারবো। আম্মা প্রায়ই বলে তুই আমার মতো হয়েছিস, এই জন্য আমার তোকে নিয়ে মাঝে মাঝে খুব ভয় হতো। কিন্তু তুই আমার মতো একদমই না, আমার থেকেও অনেক বেশি স্ট্রং। আমি তোকে ছাড়া চলতে না পারলেও তুই আমাকে ছাড়া ঠিকই চলতে পারবি, সাথে বাকিদেরও সামলাতে পারবি। আমাকে মাফ করে দিস মা। আমি তো তোর জন্য কিছু করতে পারলাম না, উল্টো তোর উপর সমস্ত দায়িত্ব দিয়ে তোকে একা ফেলে চলে যাচ্ছি। আমি জানি তুই নিজের রাস্তা নিজে বানানোর যোগ্যতা রাখিস, কিন্তু ওরা আমার উপর সব কিছুর জন্য নির্ভরশীল। আজ থেকে আমার জায়গাটা তোকে নিতে হবে। তুই তো সবই জানিস, নতুন করে কিছু বলার নেই তোকে। সব এখন তোর উপর। জানি সামনে অনেক কঠিন সময়, এটাও জানি তুই ছাড়া এই সময়টা পার করার ক্ষমতা কারো নেই। কথাগুলো শুনে ওখানে আর থাকতে পারেনি রৌনক। সে সেখানে রেখে কেবিন থেকে বেরিয়ে এসেছিল ও। শায়লা আর তিথি এসেছিল। ওদের আবার বাসায় পাঠিয়ে রৌনক আর তিন্নি ছিল রোহিত সাহেবের কাছে। সেদিন ও বারবার করুণাময়ের কাছে নিজের বাবার জীবন ভিক্ষা চেয়ে দোয়া করছিল, কিন্তু সেটা কবুল করেনি আল্লাহ। রৌনক এসে যখন ওকে ডাকলো তখন রোহিত সাহেবের অবস্থার অবনতি হয়েছে। ডাক্তার দেখছিলেন তাকে। কিছুক্ষণ পর বেরিয়ে বললেন রোহিত সাহেব আর নেই।
তার পরের সময়টা কেমন ছিল তিন্নির জন্য তা শুধু তিন্নি আর আল্লাহই জানে। বাবার লাশ নিয়ে ওর একা গ্রামে বাড়িতে এসেছিল। রৌনক আসতে চেয়েছিল ওর সাথে, কিন্তু তিন্নি ওকে তিথিদের আনতে পাঠিয়েছে। শেষ সময়টাও একা ওর বাবার সাথে কাটাতে চেয়েছিল। নিজের না বলা কত কথা সেদিন বাবাকে বলেছিল, সেই সব কথা কি শুনতে পেয়েছিলেন তহিদ সাহেব? এইসব কথা ভাবতে ভাবতে গোসল শেষে বেরিয়ে এলো ও। ভেজার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এখন চুল মুছতে ইচ্ছে করছে না তিন্নি। খাটে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়লো ও। একটু আগে ইফতিখারের কথাগুলো মাথার ঘুরপাক খাচ্ছে ওর। আজ কতগুলো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বাড়ি ফিরছে ও। একটু আগে হসপিটাল যখন ইফতিখার জ্ঞান ফিরল, তখন তিন্নি ইফতিখারকে দেখতে চায়নি। সব সময় হাসি খুশি দেখা ইফতি ভাইয়াকে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখতে ভালো লাগবে না ওর। কিন্তু ইমতিয়াজ এসে যখন বলল ইফতিখার ওর সাথে দেখা করতে চায়, তখন ওকে যেতেই হলো। ইফতিখারের আপাত মস্তক প্যান্ডেজে ঢাকা, চোখ দিয়ে ইশারা করে কাছে বসতে বলল তিন্নিকে। বেশি জোরে কথা বলা সম্ভব না ওর পক্ষে। ইফতিখারের মা সরে গিয়ে তিন্নিকে বসার জায়গা করে দিল। তিন্নি গিয়ে ওর পাশে বসে বলল, কেমন আছো এখন ইফতি ভাই? ইফতিখার কিছুক্ষণ তিন্নির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আজ যদি তোকে কিছু কথা না বলি আর কোনোদিনও তা বলা হবে না। যে কথাগুলো বলতে আমি কোনোদিনই সাহস করে উঠতে পারিনি, আজ সেগুলো বলতে আর কোনো বাধা নেই। এখন কিছু বলো না, আগে সুস্থ হও, তারপর তখন তোমার সব কথা আমি শুনবো। সেদিনটা আর আসবে না। মিথ্যা আস্তে আস্তে তুই কাউকে দিস না, আমাকে দিচ্ছিস কেন? ইফতি ভাই, গলা ধরে এলো তিন্নি। কোনো মতে কান্না আটকে ফেললো ও। ইফতিখার বলল, তোর আমার পরিচয় 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে তোর আমার সম্পর্ক ছিল বন্ধুত্ব, কিন্তু আমি তোকে কখনো বন্ধুত্ব ভাবিনি। এটা তুইও জানতিস, তাই না? হ্যাঁ। আজ মিথ্যা করে হলেও একটা কথা বলবি আমাকে, যে তুইও আমাকে ভালোবাসিস? আমি তোমাকে ভালোবাসি ইফতি ভাই, সত্যিই ভালোবাসি। তোর এই ভালোবাসাটি আমার ভালোবাসার মতো না, তা আমি জানি। ঠিক আছে, অন্তত তুই বললি যে তুইও আমাকে ভালোবাসিস। আসলে অন্য আরেকটা কথা বলবো বলেই তোকে ডেকেছি। বাবা কয়েকদিন ধরে আমাকে বিজনেস জয়েন করার জন্য পাগল করে দিচ্ছিল। আমিও ভাবলাম অনেক তো নিজের স্বপ্নের পেছনে ছুটলাম, এবার বাবার ইচ্ছেটাকেও গুরুত্ব দিই। তাহলে রেডিও গুনগুনের কি হবে? আমি একা তো আর এর সাথে জড়িত না। রেডিও গুনগুনে অনেক স্টুডেন্ট রয়েছে, মানুষ রেডিও স্টেশনটিকে পছন্দ করে। পরে মনে হলো আমি ছাড়া আর একজনই এই দায়িত্ব নিতে পারে, সেটা তো। মা বাবার সাথে পরামর্শ করে আমার রেডিও গুনগুন কাগজ কলমে তো তোর করেই দিলাম, কিন্তু তোকে কীভাবে বলবো সেটাই ভাবছিলাম। কারণ তোকে তো চিনি, তুই কখনো এই দায়িত্ব নিতে চাইবি না, কিন্তু এখন তো তোকে নিতেই হবে। আমি জানি কতদূর তুই আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারবি, কিন্তু এটুকু জানি তোর মতো যত্ন করে অন্য কেউ এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ইফতি ভাই, তুমি কেন বলছো এগুলো? তুমি ভালো হয়ে যাবে। আমি ভালো হলে তুই আমাকে বিয়ে করবি? হুট করে কিছু বলতে পারলো না তিন্নি। তারপর মনে হলো, এতে যদি ইফতিখারের ভালো লাগে, এতে যদি ও বেঁচে ওঠে, তাহলে সমস্যা কোথায়? তাই ও বলল, তুমি যদি সত্যি সুস্থ হও, আমি তোমাকে ঠিকই একদিন বিয়ে করবো। কথা শোনার পর এখন মরেও শান্তি পাবো রে। তোর সাথে সংসার করা তো আমার হলো না। দয়া করি তোর জীবনে এমন কেউ আসুক যে তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে, এতটাই ভালোবাসবে যে তাকে আর আমার মতো উপেক্ষা করতে পারবি না তুই। তোকে তার ভালোবাসার কাছে হার মানতেই হবে। তিনি আর কান্না আটকে রাখতে পারেনি, ছুটে বেরিয়ে এসেছিল। চোখের সামনে কারোর মৃত্যু দেখা ওর পক্ষে অসম্ভব, আর কাছের কারোর তো একেবারেই অসম্ভব। প্রথমে বাবা, তারপরে ইফতিখার, সবাই ওর উপর দায়িত্ব চাপিয়ে ওকে একা ফেলে চলে যায়। কেউ কেউ ওর কথা ভাবে এই দায়িত্ব পালন করতে ওর কতটা কষ্ট হয়। এই দায়িত্ব পালন করতে করতে ওর উপরের খোলসটা ওর এতটাই শক্ত হয়ে গেছে যে ওর ভেতরটা কেউ দেখতে পারে না। ও বেরিয়ে আসার আধা ঘন্টা পরে ইফতিখার মারা যায়। ইফতিখারের পরিবারের সবাই ভেঙে পড়েছে। এবারও ওকেই সব ফর্মালিটিস দেখতে হলো। ইফতিখারের লাশ সহ সবাইকে বাসায় পৌঁছিয়ে দিয়েও চলে এসেছে। কাল সকালে জানাজার মাটি। ইফতিখারের মায়ের অবস্থা বিশেষ ভালো না। ওর আত্মীয় কাছাকাছি যারা ছিল তারা অলরেডি চলে এসেছে। তারাই বাকি আত্মীয়দের ইনফর্মের কাজটা করেছে। তিনি এখনও রেডিও গুনগুনের কাউকে ইনফর্ম করেনি। সবাইকে জানানো উচিত, কিন্তু এখন তিনি কিছু করতে ইচ্ছা করছে না। ফজরের আজানের কানে আসতেই ঘোর কাটলো তিনি। কখনোই ফজরের নামাজ বাদ চায় না ওর। পুরো দিনের এনার্জি আর মনের শান্তি দুটোই পাওয়া যায়, আর আজ এটার খুব প্রয়োজন। নামাজ শেষ করে রুমের বাইরে বেরিয়ে এলো ও। শায়লা আর জরি নামাজ পড়তে উঠেছে। তিন্নিকে দেখে শায়লা এগিয়ে এসে বলল, কি রে মা, এত সকাল সকাল আবার হসপিটালে যাচ্ছিস? আর একটু ঘুমিয়ে নিতি। না আমার সময় নেই, অনেক কাজ বাকি।
ইফতেখার কেমন আছে বললি না তো? ইফতি ভাই আর নেই মা, আজ একবার ওই বাড়িতে যেও। এটুকু বলে তিনি বেরিয়ে এলো। ওর এখন ভেঙে পড়লে চলবে না, এখনো কত পথ চলা বাকি। এসব ভাবতে ভাবতে রাস্তায় চলে এলো ও। এত করে বাস কি পাওয়া যাবে, না কোনো গাড়ি পাবে ও? এখান থেকে স্টুডিও কি বেশি দূরে? হেঁটে যাওয়া কি সম্ভব? হাঁটতে হাঁটতে রেডিও গুনগুনের সকালের শো অর্গানাইজার মাসুদকে ফোন দিল ও। এই সময় স্টুডিওতে থাকার কথা ওনার। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘুমু ঘুমু কণ্ঠে ওপাশ থেকে হ্যালো বলল মাসুদ। তিনি বলল, মাসুদ ভাই, ঘুম কাটাও, জরুরি কথা আছে। আজ সকালের শোতে জরুরি অ্যানাউন্সমেন্ট আছে, আমি করব সেটা, আর সবাইকে অফিসে ডাকবো। ফোন রেখে আশেপাশে তাকালো তিনি। একটা গাড়ি পাওয়ার উদ্দেশ্যে থেকে স্টুডিও পৌঁছাতে খুব দেরি হয়ে যাবে। 6টায় শো, এখন বাজে 5টা 4। এখন কি উবার পাওয়া যাবে? ওদের কি 24x7 সার্ভিস? ফোন করে দেখা যাক। সৌভাগ্যবশত গাড়ি পেয়ে গেল তিনি। এই সময় জ্যাম থাকে না, তাই স্টুডিও পৌঁছাতেও 40 মিনিটের বেশি লাগলো না। মাসুদ ওকে দেখে এগিয়ে এলো। তিনি বলল, সব রেডি? হ্যাঁ, ঘুমাইনি। দাও তো একটা। ইফতি ভাই যেটা খাই সেটা দিও। অবাক হলো মাসুদ। ইফতেখার খায় কড়া ব্ল্যাক কফি, তিনি যেটা একটুও পছন্দ না। এই কফির উপরেই মনে হয় বেশিরভাগ ঝগড়া বেঁধেছে তিনি আর ইফতেখারের। মাসুদকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবারও বলল, কি হলো মাসুদ ভাই, যাও। অন ইয়ারে যেতে তো বেশি সময় বাকি নেই। বেশি কথা বাড়ালো না মাসুদ। সুতো গিয়ে তিন্নির কথা মতো কফি এনে দিল ও। আজ আর এই বিশ্রী কফিটা খারাপ লাগছে না তিন্নি। সবাই আসতে শুরু করেছে। সময় মতো শো শুরু করলো তিন্নি। বড় একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি রেডিও গুনগুনের পক্ষ থেকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দিতে এসেছি। সকালের শুরুটা খারাপ খবর দিয়ে শুরু হোক, এটা আমি চাই না, কিন্তু প্রত্যেকটা খবরের একটা সময় থাকে। সঠিক সময়ে সঠিক খবরটা সবার মাঝে পৌঁছে দেওয়া জরুরি। আজ রেডিও গুনগুনের ইতিহাসের সবচেয়ে খারাপ একটা দিন, কারণ এই দিনে রেডিও গুনগুন এতিম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রেডিও গুনগুনের ফাউন্ডার এবং অন্যতম জনপ্রিয় একজন আরজে, আমাদের সবার প্রিয় ইফতেখার ভাই আমাদের মাঝে আছেন। রেডিও গুনগুন তার সন্তানের মতো। আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি যে তার এই জার্নিটায় আমি তার সাথে থাকতে পেরেছি। আমি জানি কত রাত দিন, কত পরিশ্রম করে ইফতি ভাই এই রেডিও প্রতিষ্ঠিত করেছেন। আমি এটাকে শেষ হতে দিব না, তবে আমার কিছু সময় চাই। আশা করি সব সময়ের মতো আপনাদের আমরা পাশে পাবো। আমাদের সব কিছু সামলাতে একটু সময়ের প্রয়োজন, বেশি সময় আমরা নিব না। ইফতি ভাই মৃত্যুর সময় আমাকে বলে গেছেন তার রেডিও গুনগুন যেন বন্ধ না হয়। আমাদের শোগুলো সব সময় আপনাদের মন ভালো করার জন্য, আর কারোর মন ভালো করতে হলে আগে নিজের মনটা ভালো রাখা দরকার। আমরা কবে ফিরবো সেটা এই মুহূর্তে বলা আসলেই সম্ভব নয়, তবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। আপাতত সবাই ইফতেখার ভাইয়ের জন্য দোয়া করবেন। কথাটা শেষ করে বেরিয়ে এলো তিনি। সবাই থম মেরে বসে আছে। এমন খবর আশা করেনি কেউই। ইফতেখারের কবর দেওয়া হয়েছে একটু আগে। তিনি ইফতেখারের মায়ের সাথে বসে আছে। তিনি ভীষণ ভেঙে পড়েছে, কাঁদতে কাঁদতে বেহুশ হচ্ছে অনেকবার। আপাতত তিনি ওনাকে সামনে নিয়েছে। একটু আগে এ বাড়ির মানুষের কোলাহল আর কান্নায় পরিপূর্ণ ছিল, কিন্তু কবরের সাথে সাথে সব কেমন শুনশান নীরবতায় পরিবর্তন হয়েছে। মানুষের জীবন মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় থাকে না। আল্লাহ যখন ইচ্ছা মানুষকে দুনিয়ায় পাঠান, আবার তার ইচ্ছাতেই দুনিয়া থেকে নিয়ে যান। একটা মানুষ পৃথিবীতে আসলে সবাই যত খুশি হয়, তার থেকে বেশি কষ্ট সবাইকে দিয়ে সেই মানুষটি পৃথিবী থেকে বিদায় নেয়। সময় এবং কাজ কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে ইফতিখারের মৃত্যুর 7 দিন পার হয়ে গেছে। রেডিও গুনগুনের আগের শো চালু করা হয়েছে, তবে তিন্নি আর ইফতিখারের শোগুলো বাদ দিয়ে তিনি এখন তিথির বিয়ে নিয়ে ব্যস্ত। সেদিন ইফতিখারের মা তিন্নিকে না বোঝালে ও আগের সাহসটা এত তাড়াতাড়ি হয়তো ফিরে পেত না। ইফতিখারের মিলাদের দিন ইফতিখারের মা তিন্নিকে আলাদা করে ডেকে নিজের রুমে নিয়ে যান। তারপর আলমারি থেকে কয়েকটা প্যাকেট বের করে তিন্নির সামনে রেখে বলেন, আমার ছেলেটা তোকে বড্ড ভালোবাসে, মাঝে মাঝেই তোর জন্য এটা ওটা কিনে নিয়ে আসে। ওর রুম গোছাতে গিয়ে আমি সেগুলো পেতাম। একদিন জানতে চাইলে অনেক জোরাজোরির পর ও তোর কথা বলল। মনে মনে ছেলের বউ হিসেবে তোকে দেখে এসেছি, কিন্তু সেটা আর সত্য করার কোনো সুযোগই রইল না। এটুকু বলেই সামনে থাকা একটা প্যাকেট থেকে কয়েকটা বক্স বের করলেন তিনি। তারপর সেগুলো খুলে বললেন, এই গয়নাগুলো আমার শাশুড়ি মায়ের,
দুই ছেলের বউয়ের জন্য রেখে গিয়েছিলেন তিনি। এগুলো ইফতির বউয়ের জন্য। আমি তোকেই সবসময় ওর বউ হিসেবে দেখে এসেছি। সেও সেটাই চাইতো। এগুলো সব তোকে নিতে হবে। এর বোঝা বইবার ক্ষমতা আমার আর নেই। আমার কি আছে আন্টি? আছে, তুই সব পারিস। তোর মতো সহ্য ক্ষমতা আর মনের জোর আর কারণে। ইফতি ভাইকে কোনোদিন ওইভাবে ভাবিনি সত্যি, কিন্তু সে আমার কাছে কি ছিল তা আমি জানি। আব্বার মৃত্যুর পর যেখানে সবার থেকে নিজের আসল সত্তা আড়াল করে রেখেছি, সেখানে একমাত্র ইফতি ভাইয়ের কাছে কোনো আড়াল ছিল না। আমার রাগ, আমার কষ্ট, আমার কান্না নির্দ্বিধায় তার সাথে শেয়ার করেছি আমি। বিশ্বাস করো, তার জীবনের বিনিময়ে আল্লাহ যদি আমার জীবন চাইতো, আমি তাই দিয়ে দিতাম। তোর ওপর অনেক দায়িত্ব। ইফতির স্বপ্ন ও তোর ভরসায় রেখে গেছে। সামনে তিথির বিয়ে, এখনই ভেঙে পড়িস না। ভেঙে পড়ার সময় তো আমাদের, তোরা তো আমাদের সামলাবি। কাল ওর তুমি গোছাতে গিয়ে জিনিসগুলো পেলাম, মনে হলো এগুলো যার জন্য তাকে দিয়ে দেওয়া প্রয়োজন। এতে ছেলেটাও শান্তি পাবে, আর তাছাড়া এগুলো চোখের সামনে পড়লে আমার কষ্ট বাড়বে। তুই নিয়ে যাইবি। আর কোনোদিন যদি তোর সমস্ত দায়িত্ব শেষ হয়, মনে হয় না এবার আমার বিশ্রামের পালা, তখন এই মাকে ভুলে যাস না। তোর জন্য এ বাড়ির দরজা সবসময় খোলা। মনে রাখিস, আমি তোকে আমার ইফতি বউ হিসেবে সারা জীবন মানব। আর শোক করার বয়স তো আমাদের, তোদের তো শোক কাটিয়ে ওঠার বয়স। রেডিও গুনগুনের এখন তোকে খুব প্রয়োজন। কত মানুষ অপেক্ষা করে আছে তোর কণ্ঠ শোনার জন্য। আমি আর ওই চেয়ারে বসতে পারবো কিনা জানি না ইফতি ভাইকে ছাড়া। তিথির বিয়ে পর্যন্ত ও চেয়ার থেকে ছুটি তোর, ফিরে এসে নতুন উদ্যমে শুরু করবি সব। আমি জানি তুই পারবি। এখন তোর পরিবারের প্রতি যে দায়িত্ব, বিশেষ করে তিথির প্রতি, সেটা পালন করবি আগে। মেয়েটা 5 বছর ধরে অপেক্ষা করে আছে, ওর অপেক্ষা আর বাড়াস না। তারপর ইফতি যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করিস। আর কোনো কথা হয়নি সেদিন। দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছে অনেকক্ষণ। একজন ছেলে হারানোর শোকে, অন্যজন একজন ভালো বন্ধু যে সবসময় বট গাছের মতন ছায়া দিত তাকে হারানোর শোকে। দীর্ঘ সময় গ্রামের পথে ছুটেছে তিনি, সেই চেনা পরিবেশ যেখানে ওর শিখর। এই ইট পাথরের নির্জীব শহরে থেকে হাজার গুণ জীবন্ত ওর গ্রাম। জীবিকার তাগিদে মূলত ওর শহরে থাকা, এমনিতে ওর মন পড়ে থাকে গ্রামে। তাই তো ওর এসএসসির পর ওর পুরো পরিবার যখন ঢাকায় সেটেল হলো, ও গেল না, দাদির সাথে থেকে গেল। যদিও অন্য একটা কারণও ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওকে সেই প্রিয় জায়গা ছেড়ে যেতে হলো। বাস থেকে নেমে দাঁড়াতে গ্রামের পরিচিত বাতাস প্রাণ ভরে নিঃশ্বাস নিল তিন্নি। তিন্নিকে দেখে পরিচিত এক ভ্যান চালক এগিয়ে এসে বলল, আরে নিধি আপা যে, মেলা দিন পর গ্রামে এলা। তিনি হেসে উত্তর দিল, হ্যাঁ, অনেকদিন পর একটা কাজে এসেছি। তুমি ভালো তো? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। তোমার ভাবির তো বাচ্চা হইব, 4 মাস চলতেছে। মাশাআল্লাহ। সময় থাকলে দেখা করে আসবো। অহন তো বাড়ি যাইবা, আও আগাইয়া দেই। লগে ব্যাগ আছে নাকি? না, আর বাড়িতে না, চেয়ারম্যান চাচার বাড়িতে চলো। আচ্ছা, উঠো। গন্তব্যে পৌঁছে ভ্যান থেকে নেমে দাঁড়ালো তিনি। 500 টাকার একটা নোট বের করে বক্তিয়ারের সামনে ধরতে সে জিহ্বা কামড় দিয়ে বলল, এসি আবা, তোমার থেকে ভাড়া নিমু। যখন কোনো কাম ছিল না, তোমার আব্বাই আমারে প্রথম ভ্যান কিনে দিয়েছিল। বড় ভালো মানুষ তোমরা, তোমাকে থেকে টাকা লইতে পারতাম না। বেশি কথা বলো না তো। তোমাকে ভাড়া কে দিচ্ছে? ভাবির এখন স্পেশাল সময় চলছে, এখন ভালো মন্দ অনেক কিছুই খেতে ইচ্ছে করবে। ভাবিকে ফলমূল কিছু কিনে খাওয়াইও। তুমি নিজে নিয়ে যাইও। আমার সময় হবে না, আজ রাতেই বোধহয় ফিরতে হবে। তুমি রাখো তো, না হলে আর তোমার ভ্যানে উঠবো না। আচ্ছা যাও, তোমার লোকে তর্ক যেটা অসম্ভব। টাকা নিয়ে বক্তিয়ার চলে যেতে চেয়ারম্যান বাড়ির ফটক দিয়ে ভিতরে গেল তিনি। চেয়ারম্যান আর কাদের বসে কথা বলছে, তাদের দুজনের মুখেই হাসি। তিনি তাড়াতাড়ি ফোন বের করে ভিডিও রেকর্ড শুরু করলো। চেয়ারম্যান বলছে, শোনো, কাদের জমিখানা তোমারে পাওয়ানোর ভালো একখানা পরিকল্পনা আমি করছি, কিন্তু আমার কথাটা ভুললে চলবে না। শোনো মিয়া, গ্রামে আইনের থেকে আমার চলে বেশি। আর আমি জানি জমি কেনার সময় যে সাক্ষী ছিল তার একজনও এইখানে উপস্থিত নাই। আর তোমার বাবা তহিদ কেউ জিন্দা নাই। জমির মাপ নিয়ে গ্রামের লোকজন রে যখন ফুল বোঝানো গেছে, তখন জমি যে আদৌ বিক্রি হয় নাই এই কথা বোঝাতেও টাইম লাগবে না।
আরে মেয়ে মানুষের বুদ্ধি আমার বুদ্ধিরে টক্কর দিব? দেখো তো, পরপর 10 বছর ধইরা চেয়ারম্যান আছি, কেউ নামাতে পারছে আমারে? কনফিডেন্স থাকা ভালো চাচা, ওভার কনফিডেন্স সবসময়ই মানুষকে বিপদে ফেলেছে। ওদের কথার মাঝখানে তিন্নি কথাটা বলতে বলতে এগিয়ে এলো। তিন্নিকে দেখে দুজনে ভেবাচাকা খেয়ে গেল। চেয়ারম্যান নিজেকে সামনে নিয়ে বলল, আরে তিন্নি যে, কখন আসলা? আসো বসো, কতদিন পর দেখলাম তোমারে। বসাবসি পরে হবে, আগে কাজের কথা বলি। হ, এর জন্যই তো অপেক্ষা করতেছি। আমি না আসলেই জমি মাপা শুরু করব। জমির পরিমাপ তো ঠিকই ছিল চাচা, পুঁতে রাখা পুঁটি তুলে ফেলার বিচার করবেন না? জমি জমার বিষয়ে তোমার জ্ঞান খুবই স্বল্প, আমার সব সামলাতে দাও। যাতে আপনাদের প্ল্যান সাকসেস হয়। প্ল্যান কিসের প্রধান? এতক্ষণ ধরে আপনারা যে আলোচনা করছিলেন সেটা আমি আমার ফোনে রেকর্ড করে নিয়েছি। আর জমি নিয়ে যদি বিন্দু মাত্র দুর্নীতি হয় তাহলে পুরো গ্রামবাসীকে আমি রেকর্ডিং দেখাবো। মজিবুর চাচা কয়েক বছর ধরে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন। সামনের বার বোধহয় ওনার স্বপ্নটা পূরণ হবে। আমার ভুল হয়ে গেছে মা, এমনটা করো না। তোমাদের জমি তোমাদেরই থাকবে। এই কাদের যত নষ্টের গড়া, আমাকে ভুলভাল বুঝিয়ে ঝামেলায় ফেলতে চায়। সামনে তিথি আবার বিয়ে, এই মুহূর্তে জমি জমার ঝামেলা বুঝতেই তো পারছেন। আপার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে আমাদের গ্রামের চেয়ারম্যান দুর্নীতিবাজ, ব্যাপারটা কেমন দেখায় না? সেটাই তো, তুমি চিন্তা করো না, তোমাদের জমি তো সবই ঠিকঠাক, কোনো ঝামেলা নাই। খেয়াল রাখবেন চাচা, আমাকে এ ব্যাপারে যেন আমার গ্রামে ছুটে আসতে না হয়। বিয়ের এত ঝামেলা বুঝতেই তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে জমির ওখানে যাই। এবার আপনি নিজে জমিতে ছুটি বুঝবেন। আর কথা বাড়ালো না চেয়ারম্যান, মনে মনে বলল, তহিদের ছোট মেয়ে শুধু বেশি বোঝে না, অসময়ে অজায়গায় চলেও আসে। গ্রামে আরো একদিন থেকে আসতে হলো তিন্নিকে। শিরিন ফোন করে জানালেন গ্রামের বিয়ের ব্যবস্থা করতে পারে তিন্নিরা, তাই বর যাত্রী থাকার জায়গা ঠিক করে আর কিছু এক্সট্রা কাজ করেই তবে ফিরেছে ও। তিন্নিদের গ্রামের প্রায় বিভিন্ন এনজিও থেকে লোকজন আসে, মাঝে মাঝে এইসব এনজিওর সাথে জড়িত বাইরের দেশের লোকও আসে। তাদের এখানে থাকতে অসুবিধা হয় বলে গ্রামের একটা সরাইখানের কাজ চলছে অনেকদিন থেকে। সেটা শেষ হয়েছে কিছুদিন, সেটা পুরোটাই বরযাত্রীর জন্য ঠিক করে এসেছে ও, এবং বাড়িঘর পরিষ্কার করতে গ্রামের কিছু লোকজনকে কাজে লাগিয়ে এসেছে ও। এখন বিয়ের বাকি আলোচনা করতে আফিফদের বাড়িতে এসেছে ও। শিরিন ড্রয়িং রুমে বসে কিছু একটা লেখালেখি করছিল, পাশে বসে তাকে সাহায্য করছে আফিফের ফুপা। বাকিদের কাউকেই দেখতে পেল না তিন্নি। ও এগিয়ে এসে সালাম দিতে শিরিন ওর দিকে তাকিয়ে সালামের উত্তর দিয়ে বলল, তোমার অপেক্ষায় করছিলাম, বসো। তিনি বসতে বসতে বলল, কাউকে দেখছি না যে, বিয়ে বাড়ি লাগছে না। সব বেরিয়েছে শপিংয়ে। আফিফের ফুপু সমস্ত কাজিনদের নিয়ে ওরা শপিংয়ে বেরিয়েছে। আমাদের তো আয়োজন বলতে বৌভাত, সেটা বিশেষ সমস্যা না। হল বুক করলে কাজ অর্ধেক শেষ। এখন বসে গেস্ট লিস্ট করছি। তোমার জন্য একটা লিস্ট করেছি। কিসের লিস্ট? বরের কারা কারা যাবে, কবে কবে যাবে, এই আর কি। তাহলে তো আবার খুব সুবিধা হবে। তোমরা কবে যাবে বলে ঠিক করেছ? 15 তারিখ। ও, লিস্টে লেখা আছে, যদিও তবু সংক্ষেপে তোমাকে আমি বলি। আমাদের ইয়াং জেনারেশন মানে আবিদের কাজিন বন্ধুরা আগে আগে পৌঁছে যাবে, আর হলুদের আগে 3 মুরব্বী যারা আছে তারা। আফিফকে ভেবেছিলাম মুরব্বীদের সাথে পাঠাই, কিন্তু আমার ছেলেটা সেটা শুনলে তো। আমিও ভাবলাম 5 বছরের প্রেম সংসারের মতো হয়ে গেছে, এখন আটকে লাভ কি? সবাই একটু আনন্দ করবে। তোমার দায়িত্ব কিন্তু বেড়ে গেল। এক ঝাঁক দড়ি ছাড়া খাবার সার পাঠাচ্ছি, সামলে নিও। চিন্তা করবে না আন্টি। চিন্তা করছি না তো, এটা ফর্মালিটির জন্য বললাম। আমি জানি তুমি সামলে নিতে পারবে। বিয়ের বাদবাকি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর বেরিয়ে এলো তিন্নি। এখনো বিয়ের এক কাটা শপিং বাকি, গেস্ট লিস্ট করতে হবে, তবে তার আগে একবার ব্যাংকে যেতে হবে। বিয়ের সমস্ত শপিং শেষ করে তিন্নিরা গ্রামে এসেছে আজ 5 দিন। আপাতত কাছের মেহমানরাও আসতে শুরু করেছে। বিয়ে বাড়িতে হাজারটা কাজ, সব কিছু তদারকি করছে তিন্নি। তিন্নিদের সাথে গ্রামে এসেছে ওর বড় ফুপারা, ওদের কাজিনরাও সব চলে এসেছে, তবে রৌনক এখনো আসেনি, তার আসতে একটু দেরি হবে। তিন্নির ছোট ফুপারা ওরা আসার 2 দিন পর এসেছে।
ইফতেখারের পরিবারের কেউ আসেনি, শুধু ইমতিয়াজকে তিন্নির সাথে করে নিয়ে এসেছে। ও এখন তিন্নির সাথে সমস্ত কাজে হেল্প করছে। কাজের মাঝে থাকলে কিছুক্ষণের জন্য হলেও কষ্ট ভুলে থাকা যায়। আজ আফিফদের আসার কথা। তিন্নি বাস স্ট্যান্ডে যাচ্ছে ওদের আনতে। যদিও ওরা গাড়ি নিয়ে আসছে, কিন্তু বাস স্ট্যান্ডের পরের রাস্তাটা মুখে বলে দিলে ওরা চিনবে না, আর ফর্মালিটিস ও আছে, তাই তিন্নি নিজে যাচ্ছে ওদের আনতে। রেডি হয়ে বেরোনোর সময় শায়লা তিন্নিকে এক কোণে ডেকে নিয়ে বললেন, ওদিকে ওদের থাকার ব্যবস্থা ঠিক মতো হয়েছে? চিন্তা করো না, কাল আমি নিজে গিয়ে দেখে এসেছি, সব ঠিকঠাক। আমাদের আত্মীয় স্বজনও তো আসতে শুরু করেছে, ওদের থাকার কি ব্যবস্থা করলি? নিচে আপার রুম বাদে বাকিগুলো মুরব্বীদের জন্য। আপার রুমে রুনা আর সোহেলি আপার সাথে থাকবে শুধু, আর ওপরে আমার ঘরে সমস্ত মেয়েরা থাকবে। আর মাঝের জায়গাটাতে ছেলেদের জন্য ঢালা বিছানা করা হবে। উত্তর ঘর আর কাছারি ঘরটা পরিষ্কার করা হয়েছে, জায়গার অভাব হবে না। আরেকটা কথা তোকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। জলদি বলো আম্মা, দেরি হয়ে যাচ্ছে। না মানে, বিয়ের সমস্ত কিছু তো তুই করছিস, বেশ জমকালোভাবেই করছিস। তিথির পড়ার পেছনে তো তিথির ডিপিএস এর পুরো টাকাই খরচ হয়েছে। সার্ফির ডিপিএস এ অত টাকা নেই, তোরটা তো ফ্ল্যাট কেনার সময়ই ভাড়া হলো, এখন এত টাকা পাচ্ছিস কোথায়? তোমার মনে নেই আমাদের দুই ভাই বোনের বিয়ের জন্য আব্বা একটা ডিপিএস খুলেছিল, আর প্রতি বছর জমি থেকে যে টাকাগুলো আসে ওগুলো ব্যাংকে জমা হয়। সব মিলিয়ে আপার বিয়ের খরচের পুরোটাই উঠে গেছে, অত চিন্তা করো না। ফ্ল্যাট কেনার পর ওই ডিপিএসটা তোর আব্বা তোর জন্য রেখেছিল, তুই এটাও ভেঙে ফেললি? আমি অত টাকা দিয়ে কি করব আম্মা? আমার পড়াতেও তেমন খরচ নেই, আর না করব বিয়ে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আপার বিয়ে নিয়ে ভাবো। আর ভালো কথা, আপার বিয়ের সমস্ত শাড়ি গহনা আপার ঘরে রাখা হয়েছে, ওগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখো। সময় মতো হাতের কাছে কিছু পাওয়া যায় না। আর আপার সাথে যে ডালাগুলো যাবে সেগুলো সাজানো শুরু করো, কিছু কম হলো কিনা খেয়াল রেখো, সময় থাকতে থাকতে কিনে আনা যাবে। আর আপাকে টাকার ব্যাপারে কিছু বলো না, আমি বের হলাম। কথাটা শেষ করে বেরিয়ে এলো তিন্নি। এখানে দাঁড়িয়ে থাকা মানে আরো কথা বাড়ানো। এই মুহূর্তে তা একদম উচিত হবে না। বাস স্ট্যান্ডে মোট 7টা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। প্রথম গাড়িটা থেকে আবিদ নেমে দাঁড়িয়ে আছে, যাতে তিন্নি এলে ও সবার আগে দেখতে পারে। কিছুক্ষণ এদিক সেদিক পায়চারি করে আফিফকে এসে বলল, তোমার শালিকে ফোন করে জিজ্ঞেস করো তো কতক্ষণ সময় লাগবে আসতে। একটু আগেই তোর সামনে ফোন দিলাম, তো বললোই তো রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আবিদ ভাইয়ার আর তো অসুস্থ না। ভাইয়া, পায়চারি বন্ধ করে ওই দোকান থেকে আমাকে কিছু চিপস কিনে এনে দাও তো। কথাটা বলল আবিদের ফুফাতো বোন মৌমি। আবিদ ওকে এক ধমক দিয়ে বলল, গাড়িতে তো সবসময় খাওয়ার উপরেই থাকি, এখন আবার চিপস কেন? চুপচাপ বসে থাক। আবিদ বলল, আর যা তো কিনে আন, আমরা সবাই খাবো, সময় কেটে যাবে। আর কিনতে কিনতে দেখবি তিনিও চলে এসেছে। আফিফের কথা শেষ হতেই মৌমিক গাড়ি থেকে নেমে দৌড়ালো। তারপর আবিদের হাত টানতে টানতে দোকানে নিয়ে গেল। অতঃপর আবিদকে চিপস কিনতেই হলো। কেনা শেষ করে আবারও ফিরে এলো ওরা। ততক্ষণে তিন্নিকে দেখা গেল ভ্যান থেকে নামছে। ভাড়া মিটিয়ে ওদের দিকে এগিয়ে এলো তিন্নি। বলল, সরি, একটু দেরি হয়ে গেল, আসলে সব কাজ আমাকে দেখতে হচ্ছে তো। আফিফ বলল, আরে বেশিক্ষণ অপেক্ষা করিনি তো, সমস্যা নেই। ভাইয়া, এটাই ছোট ভাবি? মৌমি প্রশ্ন করতে ভ্রু কুচকে তাকালো তিন্নি। আফিফ বলল, ও মৌমি আমার ফুফাতো বোন। তিন্নি মৌমিকে বলল, আমি তোমার ছোট ভাবি হই। এটা তোমাকে কে বললো? আরে কারো বলতে হবে নাকি, আমি তো জানি। দেখো, ভাইয়ের ভাই যেমন ভাইয়া হয়, তেমনই ভাবির বোন তো ভাবি হবে, তাই না? তিনি আবিদের দিকে তাকাতে দেখলো ও মিটমিটে হাসছে। তিনি বুঝতে পারলো বুদ্ধিটা আবিদের। ও মৌমিকে বলল, তুমি আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিলে, বুঝেছো? কি সমাধান? আমি ভাবছিলাম তোমার আবিদ ভাইকে কি বলে ডাকি। এখন তোমার লজিক মতো আফিফ ভাই আমার দুলা ভাই হয়, আর দুলা ভাইয়ের ভাইও তাহলে দুলা ভাই। তার মানে আবিদকে আমি ছোট দুলা ভাই ডাকবো। কথাটা শুনে আবিদ বিষম খেল। তারপর মৌমির মাথায় গাঁটটা মেরে বলল, গাড়িতে উঠে বস, খালি বকবক। আর তিন্নির দিকে তাকিয়ে বলল, আমি তোমার কোনো দুলাভাই টুলাভাই না, তোমাকেও ভাবি বলেছে কারণ তুমি আমার বউ। আপনার আমার বিয়ে হলো কবে? এক্ষুনি।
তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে বিয়ে করেই চলেছি। এগুলো এগুলো বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? প্রমাণ করার কিছু নেই, সবাই অলরেডি জানে তুমি আমার বউ। আর যারা জানে না তাদের আমি নিজ দায়িত্বে জানিয়ে দেবো। রইল কথা তোমার, তুমিও শীঘ্রই সব কিছু মেনে নেবে। সেটা কোনোদিনই হবে না। আপনি এ ধরনের কথা আমাকে আর বলবেন না। কেন? এই ধরনের কথা বললে তুমি নিজেকে সামলাতে পারো না? আমাকে ভালোবাসতে ইচ্ছে করে? মোটেও না, এসব বলে কোনো লাভ নেই, বৃথা চেষ্টা। আচ্ছা, আমাকে আমার বৃথা চেষ্টা করতে দাও। তোমার বোনের বিয়ে শেষ হতে হতেই তুমি আমার প্রেমে হাবুডুবু খাবে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স জিনিসটা ভালো না। চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? বিয়ে শেষ হওয়া পর্যন্ত যদি তোমাকে আমার প্রেমে না ফেলতে পারি, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন তোমাকে আমি বিরক্ত করবো না। সত্যি? ওকে, এখন চলুন যাওয়া যাক। তিন্নি গাড়িতে ড্রাইভারের পাশে সিটে বসলো। আবিদ ড্রাইভারকে পিছনের গাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে উঠে বসলো। আফিফ গাড়িতে থাকা সবার সাথে তিন্নির পরিচয় করিয়ে দিল। যেতে যেতে তিন্নি বলল, বিয়ের ডেকোরেশন অথবা অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো ফরমাইশ আছে? থাকলে আমাকে আগে থেকে জানিয়ে, আমি মোটামুটি একটা প্ল্যান করে ফেলেছি। আফিফের এক কাজিন রাফি বলল। আফিফ হেসে বলল, তুই বোধহয় জানিস না তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। ওর প্ল্যানিং কোনো প্রফেশনাল থেকে কম হবে না। তিন্নি বলল, আসলে বিষয়টা সেরকম না, প্রফেশনাল কাউকে নিলে ভালো হতো, কিন্তু নিজের মনে করে তারা কাজটা করতো না। আর গ্রামের অনেকেই এই বিয়েতে কাজ করছে, তাদের কাউকে কাজ দেওয়াও যেত না। তাই আমি সব কিছু দেখছি, আশা করি আপনাদের নিরাশ করবো না। তুমি কি ভাবলে সেটা বলো। আসলে কি বলেন তো, গ্রামের বিয়েতে কিন্তু অনেক মজা হয়, শুধু অ্যারেঞ্জমেন্ট একটু সমস্যা থাকে। আর আজকাল শহরের বিয়েগুলো সব কেমন যেন নাটকীয়, তবে তার অ্যারেঞ্জমেন্টটা ভালো থাকে। আমি দুটোর পজিটিভ জিনিসগুলো মিলিয়ে কিছু ভাবছি। ভালো, তোমার মতো এগোবে, তবে তুমি একা সব কিছু করবে, এটা কেমন দেখাবে? আফটার অল বিয়েটা আমার আর তিথির দুজনের। তোমার একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আবেদকে নিয়ে নাও। আজ থেকে বিয়ে পর্যন্ত ও তোমার অ্যাসিস্ট্যান্ট। আরে না, তার কোনো প্রয়োজন নেই। আপনাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। বিয়ের কাজ করতে করতে রাত অনেক হয়ে যাবে, আবার ভোরে ভোরে শুরু করতে হবে। বারবার আসা যাওয়া কষ্টকর। এই সমস্যারও সমাধান আছে, ও তোমাদের এখানেই থাকলো। ওখানে তো সবাই নিচে বিছানা করে একসাথে ঘুমাবে, এক্সট্রা রুমের ব্যবস্থা নেই। সমস্যা নেই, আবি তো ওদের সাথে ঘুমাবে। ফিরে আবিদ, পারবি না? আবিদ মাথা নাড়ালো। তিনি তাও আপত্তি করলো না। আফিফ বলল, ওর সমস্যা না থাকলে তোমার অসুবিধা কোথায়? আবিদ বলল, বুঝলি না ভাইয়া, আমি সবসময় সামনে দেখলে ও আমার প্রতি দুর্বল হয়ে পড়বে না। কথার কাজ হলো। তিনি আর আপত্তি করলো না। আফিফদের সবাইকে নির্দিষ্ট জায়গায় পৌঁছিয়ে দিয়ে আবিদকে নিয়ে বাড়িতে এলো তিন্নি। বাড়ি ফিরে সবার আগে আফিফদের খাবার ব্যবস্থা করে সেখানে পাঠিয়ে দিল ও। তারপর শাইলাকে ডেকে আবিদের খাবার দিতে বলে বিয়ের কাজে বেরিয়ে এলো ও। তিথি আবিদকে দেখে নিজের রুম থেকে বের হলো। আবিদ বলল, কি খবর ভাবি? খবর ভালো, খালি একটু বোরিং লাগে। ঠিকই, তোমার বিয়ে আর তোমারই বোরিং লাগে? শোনো, অন্যের বিয়েতে মজা করা সহজ, কিন্তু নিজের বিয়েতে পুতুল হয়ে বসে থাকো, কেউ কিছু করতে দিচ্ছে না। আর তিনি 2টা বডিগার্ড সবসময় সেট করে রেখেছে। বডিগার্ড? আমার 2 কাজিন, তাদের কথা মতো উঠতে বসতে হচ্ছে। এটা খাও, ওটা খাও, হ্যান্ড প্যাক লাগাও, ট্যান প্যাক লাগাও, দুটিতে মিলে পাগল করে রেখেছে। রাত জেগে তোমার ভাইয়ের সাথে কথা বলবো, সেটাও হচ্ছে না। বলে কি না ড্রাগ সার্কেল পড়বে, হোমের নাম দিয়েছে বিউটি স্লিপ। আর কি বলবো, বিয়ের আনন্দ থেকে বিরক্ত বেশি দিচ্ছে। তিথির কথায় হাসলো আবিদ। আসলে বিয়েতে সবাই মজা করে, শুধু বেচারা বর বউ নিজের বিয়েতে কোনো মজাই করতে পারে না। সেজে গুজে বসে থাকা, মাঝে মাঝে ছবি তোলা, বর যাও একটু এদিক সেদিক ঘুরতে পারে, কিন্তু বউ বেচারি ভারী মেকআপ গয়না আর পোশাক পরে এক জায়গায় চুপচাপ বসে থাকে। ব্যাপারটি সত্যিই বোরিং। সবার সাথে ছাদে বসে আছে আবিদ। তিন্নিকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। তিথি ওকে সবার সাথে পরিচয় করে দিয়েছে, পুরো বাড়ি ঘুরিয়ে দেখেছে, তারপর সবার সাথে ছাদে নিয়ে এসেছে। তিন্নির ঘর ছাদে। তিথিদের দোতলা বাড়ির সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই ছাদে। ছাদের 1/3 জায়গা জুড়ে তিন্নির ঘর, বাকিদের ঘর নিচে। বাড়ির ভেতর দিয়ে ছাদের ওঠার সিঁড়ি দিয়ে উঠে সবার আগে একটা হল রুমের মতন জায়গা। তার এক পাশে তিন্নির বেডরুম, অন্য পাশে ওয়াশরুম।
হল রুমে একদম কোণার দরজাটা খুলেই ছাদ। তিথির কাছে শোনা উপরের পুরোটাই নাকি তিন্নির দখলে। আগে ছাদে অনেক ফুল গাছ ছিল, তিন্নি ঢাকা সেটেল হওয়ার পর গাছগুলো নিচের বাগানে নিয়ে যাওয়া হয়েছে। ছাদের মাঝখানে সবার বসার জন্য গোল করে সিমেন্টের সিঁড়ি আছে, আর এক কোণে একটি দোলনা। এই সবই তিন্নির ইচ্ছে মতন করা। বেশ অনেকক্ষণ পর ইমতিয়াজকে সাথে নিয়ে ছাদে এলো তিন্নি। ও ইমতিয়াজকে সাথে নিয়ে ডেকোরেশনের কিছু জিনিস আনতে গিয়েছিল। কাল থেকে সমস্ত কাজ শুরু করে দিতে হবে। তিন্নি এসে সবার উদ্দেশ্যে বলল, কাল থেকে অনেক কাজ, তো আজ সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ভোরে উঠতে হবে সবার, মুরব্বী সবাই নিচে ঘুমাবে। আর তোমরা এখানে, মেয়েরা আমার রুমে থাকবে, আর ছেলেদের জন্য মাঝে ঢালা বিছানা করা হবে। আর সোহেলি আর রুনা তো আপার সাথেই থাকবে। আরেকটা কথা, সবাই নদীতে গোসল করতে যাবে, ওয়াশরুম ব্লক করা যাবে না। কথাটা শুনে আবিদ বলল, আমি তো সাঁতার জানি না, আমি কিভাবে নদীতে গোসল করবো? আচ্ছা ঠিক আছে, আমি আর উনি বাদে বাকি সবাই নদীতে যাবে। আবিদ বলল, তুমিও সাঁতার জানো না? আমি গ্রামে বড় হয়েছি, তো সাঁতার না জানার কোনো প্রশ্নই ওঠে না। সব কাজ শেষ করে গোসল করতে আমার রাত হয়ে যাবে, তাই ওয়াশরুমেই গোসল করবো। যাই হোক, এই বিয়েতে কার কি কাজ সেটা আমি খাবার পর বুঝিয়ে দিব। এখন তোমরা সব খেতে এসো, আম্মা ফুপিরা অপেক্ষা করছে। সবাই নিচে চলে গেল। তবে তিন্নির ফোন বেজে ওঠায় ও সেখানেই থেকে গেল। আবিদ নামতে গিয়ে ফিরে এলো। তিন্নি তখন ফোন রিসিভ করে দোলনায় গিয়ে বসেছে। আবিদ ছাদের দরজায় থেমে গেল। তিন্নির কথা শেষ হোক, তারপর তিন্নির কাছে যাবে। ফোন দিয়েছে রৌনক। তিন্নি ফোন রিসিভ করেই বলল, তুমি বললে বিয়ের ডেট আগে থেকে জানিয়ে দিই, ছুটি নিয়ে নেব। এই তোমার ছুটির নমুনা। আরে আর বলিস না, খাগড়াছড়ি থেকে ফোন এলো, এক রেয়ার ব্যাংক খুঁজে পাওয়া গেছে। তার এক পাশ কমলা, অন্য পাশ বেগুনি। আমার কলিগ সাইড ভাইয়ের জ্বর, এই জন্য আমাকে আসতে হলো। চিন্তা করিস না, এখান থেকে সোজা তোদের বাড়িতে যাবো। ব্যাঙের ছবি তো উৎসব। আর ব্যাঙের ছবি কেন, কি হয়েছে? আরে এখানে এসে দেখি একটা কোনো ব্যাংকে রং করে রাখা হয়েছে। যার বাড়িতে পাওয়া গেছে সে লোকের ছেলে বোনকে ভয় দেখাবে বলে এভাবে রং করেছে। তাহলে তো আজই চলে আসতে পারবো। এখানে আসলে তো একেবারে বিফলে যায়নি। ব্যাংক খুঁজতে গিয়ে সাপ পেয়ে গেছি, বিরল প্রজাতির সাপ। তুমি ওই সাপ ব্যাঙের ছবি তুলো, আসতে হবে না তোমার। দেখা গেল মরে গেছি, মাটি দিতেও আসতে পারবে না। বলবে একটা রেয়ার গাধা পেয়েছি, একটু পরে খবরে। রেয়ার গাধা আছে নাকি কোথাও? রনক ভাই, রাগ করিস না, পরশু রওনা দেবো, প্রমিস। ঠিক আছে, আসো তুমি। ওদিকে সবকিছু কেমন চলছে? আজকে আফিফ ভাইয়া এসে পড়েছে। কাল থেকে ডেকোরেশনের কাজ শুরু করবো। খাবার টাবারের দায়িত্ব তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার তো খবরই নেই। আরে বললাম না যে পরশু আসছি, আর এখান থেকে আমি কয়েকজনের সাথে কথা বলে থাকবো। মেনুকে সিলেক্ট করা হয়েছে? আমি একটা কাজ করেছি, নেটে পাঠিয়ে দিস। আচ্ছা, রাতের খাবার খেয়েছো? না, খেতে যাবো। আমিও খাবো এখন, তাই ফোন রাখছি। আচ্ছা। ফোন রেখে দিয়ে ও ওখানে বসে রইল তিন্নি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ওর। ভালোবাসা কি এতটাই সহজ যেমনটা আবিদ মনে করে? আবিদের অনুভূতি কি সত্যিই ভালোবাসা? ওর অনুভূতি যদি ভালোবাসা হয়, তাহলে ইফতেখার আর রৌনকের অনুভূতিটাকে কি নাম দেবে ও? এই দুটি মানুষ ভালোবাসতে বাসতে নিঃশেষ হয়ে গেছে। একজন তো এই অনুভূতি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল। রৌনকও কি মৃত্যুর আগ পর্যন্ত এই অনুভূতিটা নিজের মাঝে রেখে দেবে? আবিদ এসে তিন্নির পাশে বসলো। তিন্নি কোনো রকম রিয়াক্ট করলো না। আবিদের দিকে তাকিয়ে ওকে বলল, আপনার কেন মনে হয় আপনি আমাকে ভালোবাসেন? এটা নিছক পছন্দ হতে পারে, অথবা আপনাকে রিজেক্ট করার আপনার মেল ইগো হার্ট হয়েছে বলে আপনার জন্য। এই ধরনের কথা আবিদ একদমই আশা করেনি। ও ভেবেছিল তিনি কিছু কড়া কথা শুনিয়ে দেবে ওকে। তবে তিন্নির এই প্রশ্নে কিছুটা সাহস পেল ও। পাল্টা প্রশ্ন করলো, তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? হ্যাঁ। কাকে? কতজনকেই তো। কি? আমি বলতে যাচ্ছি আম্মা, সান্ধি আপা। ও, আমি বলতে যাচ্ছি পরিবারের সদস্যদের বাদে, অর্থাৎ যার সাথে তুমি নিজের জীবন কাটাতে চাও বা বিয়ে করতে চাও, এমন ভালোবাসা তোমার লাইফে আগে এসেছে? না। তোমার পরিবারের বাইরে তুমি পরিবারের মতো কাউকে ভালোবেসেছো? ইফতেখারকে? ওকে বিয়ে করার কথা কেন ভাবনি? কারণ কোনোদিন বিয়ের বিষয়ে আমি ভাবিনি। যদি ভাবতে তাহলে তাকে তার মতো ভালোবাসতে? না। কারণ? জানি না, তবে তাকে ইফতি ভাই হিসেবেই আমি ভালোবাসি। অন্য কোনোভাবে ভালোবাসা কখনো সম্ভব হয়নি।
চেষ্টা করেছি তবুও না। এখানে তোমার উত্তর লুকিয়ে আছে। শোনো, ভালোবাসা অনেক রকমের হতে পারে। পরিবারের সদস্যদের জন্য একরকম, বন্ধুদের জন্য একরকম। এই ভালোবাসাগুলো কমন, একসাথে অনেককে এরকম ভালোবাসা যায়। কিন্তু কিছু ভালোবাসা থাকে স্পেসিফিক একজনের জন্য, যা শত চেষ্টা করেও একজনের বেশি কাউকে দেওয়া যায় না, যেটা প্ল্যান করে আমাদের জীবনে আসে না। হুট করে কাউকে দেখে অথবা তার কোনো চিহ্ন, এমনকি তার নাম শুনেও এমন একটা ফিলিংস আসে, মনে হয় সে আমাদের অনেক চেনা। কোনো একটা অদৃশ্য টান অনুভব হয় তার প্রতি। প্রতিটি মুহূর্তে যে কোনো সিচুয়েশনে শুধু তাকেই মনে করে। সে জীবনে আসুক বা না আসুক, তার প্রতি ভালোবাসা সারা জীবন থাকে। নিজের ক্ষতি করেও আমরা তার ভালো করতে। আপনি বলতে চাইছেন আপনি আমাকে সেভাবেই ভালোবাসেন? আমার জীবনে অনেক মেয়েরা আসতে পেরেছে, তাদের মধ্যে অনেককে আমার পছন্দও হয়েছে, কিন্তু কাউকে সারা জীবনের মতো পাশে রাখার মতো টেন্ডেন্সি আমার ছিল না। তোমার সাথে আমার প্রথম দেখার কথাটা মনে পড়তো। ওই সিচুয়েশনে তোমার প্রেমে পড়ার কোনো কারণ আমার ছিল না। আমি আমার ক্যারেক্টার জানি। একটা মেয়ে আমাকে কথা শোনাচ্ছে, আর আমি তাকে কোনো পাল্টা উত্তর না দিয়ে এমনি চলে যেতে দেব? আপনি বুঝতে পারছেন যে আমি আপনাকে বিয়ে করবো না, তবুও আপনি আমার পিছু ছাড়ছেন না কেন? এটাকে আপনি ভালোবাসা বলছেন? তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে, তাহলে আমি কোনো দিনই তোমার রাস্তায় আসতাম না। কিন্তু এখন আমার একটা সুযোগ আছে তোমার মন পরিবর্তন করার। আমি আপনাকে রেজাল্ট অলরেডি বলে দিয়েছি, শুধু শুধু চেষ্টা করছেন। এটা আপনার কষ্ট বাড়বে। আমার কষ্ট বাড়বে বলে তোমার কষ্ট হচ্ছে? কিছু বললো না তিনি। ওর সব কিছুতে কেমন গোলমেলে লাগছে। ও বুঝতে পেরেছে আবিদের প্রতি ওর একটা উইকনেস তৈরি হয়েছে, যেটা ও কারোর প্রতি অনুভব করেনি। কিন্তু সেটাও ভালোবাসা কিনা সেটা ও জানতে চায় না। আবিদের কষ্ট হলে ওর খারাপ লাগবে কিনা এর উত্তরটা ও অ্যাকসেপ্ট করতে চায় না। তাই কিছু না বলে সেখান থেকে চলে এলো ও। বেশ ভোরে ঘুম ভেঙে গেল তিনি। সূর্য তখনও উঠতে পারেনি। আকাশ ফর্সা হতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচিরের শব্দ শোনা যাচ্ছে। তিনি উঠে পড়ল। রুমে উপস্থিত সবাই মরার মতন ঘুমাচ্ছে। সবাইকে টপকে সাবধানে রুমের দরজা খুলল তিনি। দরজা খুলেই ও সর্বপ্রথম আবিদকে দেখতে পেল। দরজা বরাবর বিছানা করে ঘুমিয়েছে। তিনি সেখানেই বসে পড়ল। আবিদের ঘুমন্ত মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ও। ঘুমালে মানুষকে সুন্দর লাগে কিনা জানে না তিনি, তবে নিষ্পাপ লাগে। দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা থেকে সাময়িক কিছুক্ষণ মুক্তি, একটা শান্তির ঘুম মানুষের চোখ মুখে ফুটে ওঠে, যেমনটা আবিদের মুখে ফুটেছে। হঠাৎ করে আবিদের ঠোঁটে ঘুমের মধ্যে কিছুটা প্রসারিত হয়ে উঠল। তিনিও নীরবে হাসলো কিছুক্ষণ। ওকে সারাদিন জ্বালিয়ে আবিদ এখানে শান্তিতে শুধু ঘুমাচ্ছে না, বরং হাসছেও। তিনি উঠে বলল, এখানে একটু সময় থাকলে নিশ্চিত ও আবিদের প্রেমে পড়ে যাবে, নাকি ইতিমধ্যেই ও প্রেমে পড়ে গেছে কে জানে। তবে আবিদের জন্য ওর মনে একটা দুর্বলতা তৈরি হয়েছে, যা অন্য কারোর জন্য কোনো দিন তৈরি হয়নি। কি অদ্ভুত না? ওর কাছে প্রেমে না পড়ার হাজারটা কারণ আছে, আর পড়ার একটাও নেই, কিন্তু তবু ওর মন চাইছে আবিদের প্রেমে পড়তে। যাই হোক, তিন্নির অসম্ভব নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। ওর মন ওকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং ও ওর মনকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। অনেক সকাল থেকে ডেকোরেশনের কাজে ব্যস্ত তিনি। প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রাখছে সে। বাকি দিনে ও যার যার কাজে লাগিয়ে দিয়েছে। এখন সকাল 10টা বাজে। শায়লা সবাইকে খেতে ডাকলো। কাজ করতে করতে সবাই ক্ষুধা পেয়ে গেছে, তাই শায়লা ডাকতে সবাই খেতে চলে এলো। তিনি তখনও কাজে ব্যস্ত। আবিদ ওকে ডাকলে ও বলল, আমি খেয়ে নিব পরে, আপনি যান। আচ্ছা, পরে একসাথে খাবো। আমার দেরি হবে, অনেকক্ষণ কাজ করেছেন। এবার কিছু খেয়ে আসুন। তুমিও অনেকক্ষণ ধরে কাজ করছো। আমার অভ্যেস আছে, আপনি কাইন্ডলি গিয়ে খেয়ে আসুন। শায়লা আবিদকে আবারও ডাকলেন আর বললেন, ও হাতের কাজ শেষ না করে আসবে না, তুমি এসো তো। আবিদ তিন্নিকে আর কিছু না বলে ভিতরে চলে গেল। শায়লা খাবার বাড়তে বাড়তে বললেন, আমার এই মেয়েটা হয়েছে ওর বাবার মতো, কাজ পাগলা। কাজের চাপে নিজেকেই ভুলে যায়। দিন দিন বোধ হয় রোবট হয়ে যাচ্ছে, কিছু বলতেও পারি না। আন্টি, ওর খাবারটাও আমার প্লেটে দিয়ে দিন। শায়লা মুচকি এসে আরো দুটো পরোটা আর মাংসের ঝোল প্লেটে বেড়ে আবিদের হাতে দিলেন। তিনি লাইটিং এর জন্য একজন ইলেকট্রিশিয়ানকে কোথায় কোথায় ওয়ারিং করতে হবে তা দেখিয়ে দিচ্ছে। আবিদ পরোটা ছিঁড়ে সেটা তিন্নির মুখে ঢুকিয়ে দিল। তিনি গোল গোল চোখ করে আবিদের দিকে তাকাতে আবিদ বলল, তোমার কাছে আমি কোনো বাধা দিচ্ছি না, অতএব তুমিও আমার কাছে কোনো বাধা দেবে না। সকাল থেকে আমাদের সবার থেকে বেশি কাজ তুমি করেছো। শুধু নিজের কাজই না, সাথে অন্যদের কাজেরও তদারকি করছো। কাজ করতে তো একটা শক্তির প্রয়োজন, না খেলে সেটা আসবে কোথা থেকে?
তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো তাহলে তো বিয়েটাই আটকে যাবে। আপনি বড্ড বেশি কথা বলেন। আর তুমি একদমই কথা শোনো না। এবার নাও, হা করো। আপনি রাখুন, আমি খেয়ে নেব। আমি দিচ্ছি, খেয়ে নাও। নাকি আমার হাতে খেলে তুমি আমাকে ভালোবেসে ফেলবে? আপনি শুধু কথাই বেশি বলেন না, বেশি ভাবেনও। দিন দিন বলি হা করলো তিনি। আবিদ হাসি মুখে খাবার তুলে দিল ওর মুখে। এভাবে সারা জীবন ওকে খাইয়ে দিতেও রাজি আবিদ, যদি তিনি একবার ওর হয়ে যায়। তিন্নির মামি ও নানির মধ্যে তুমুল ঝগড়া বেঁধেছে। রাগ হয়ে তিন্নির মামি এক্ষুনি বিয়ে বাড়ি থেকে চলে যাবেন বলেছে। পুরো বাড়ির লোকজন যখন তাদের বোঝাতে ব্যর্থ, অগত্যা তিন্নিকে সমস্ত কাজ ফেলে বিষয়টা দেখতে আসতে হলো। তিন্নির পিছু পিছু আবিদও এলো। তিনি সবাইকে রুম থেকে বের করে দিয়ে ওর মামি আর নানিকে বলল, তোমরা কি শুরু করেছো বলো তো? বিয়ে বাড়িতে হাজারটা কাজ, এর মাঝে তোমাদের ঝামেলা না বাঁধালে চলছিল না? তিন্নির মামি বলল, আমি কি করব, আম্মা খালি কথায় কথায় আমার গালি দেয়। আমি বললাম, আম্মা বিয়ে বাড়ি, মেহমানে ভর্তি এখানে, অন্তত গালি দিয়েন না। অমনি ওর নানি চেঁচিয়ে বলল। তিন্নি বলল, নানি চুপ করো, মামি ভুল করলে বোঝাও তাকে, রাগ করো, কিন্তু গালি কেন দাও? মামি বলল, আম্মা গালি ছাড়া কথা কইতে পারে নাকি? তিন্নি বলল, জানো যখন তোমার রাগ করো কেন? গালি একটা ভাষা, বললেই তো তুমি তা হয়ে যাচ্ছ না, তাই না? আর নানি, তোমার বয়স হয়েছে, একলা একলা তো আর থাকতে পারবা না। মামি ছাড়া কে দেখবে তোমারে? তোমার ছেলে মেয়েরাও এত দেখাশোনা করে না, তোমার যতটা মামি করে, আর তারই তুমি সারাদিন গালিগালাজ করো। তিন্নির কথায় কাজ হলো। দুজনের একজন আর একটা কথাও বলল না। তিন্নি ওদেরকে একা রেখে আবিদকে নিয়ে বেরিয়ে এলো। আবিদ বলল, ওনাদের একা রেখে আসা কি ঠিক হলো? চিন্তা করবেন না, এরকম প্রায়ই হয়। এই দুজনের মধ্যে ঝগড়া, আবার এই মিল। তোমার নানি এইভাবে গালি দেয়? সব সময় না রেগে গেলে, এখানে রেগে গেলে সবাই মোটামুটি গালি দেয়। এটা এক প্রকার রাগের বহিঃপ্রকাশ। তার মানে তুমি আমার উপর কখনো রাগ করো? আমি আপনার উপর সবসময় রেগে আছি। আমি মানবই না, তুমি কখনোই আমাকে গালি দাওনি। আপনাকে গালি দিলেই আপনি মানবেন আমি রেগে আছি? এই কেমন লজিক? আমি জানি তুমি আমাকে কখনোই গালি দিতে পারবে না, কারণ তুমি আমার উপর রাগই করোনি কখনো। ঠিক আছে, গালি শোনার যখন এত শখ, আপনাকে আমি গালি অবশ্যই দিব, কিন্তু আপাতত আমি রেগে নিই। যখন রাগ উঠবে তখন দিব। চ্যালেঞ্জ? মানে হচ্ছে তুমি আমাকে গালি দিতেই পারবে না। তো আপনি আমাকে চ্যালেঞ্জ করতে চাইছেন? সিম্পল চ্যালেঞ্জ। আজ রাত ঠিক 10টার মধ্যে, তুমি বেশি না, যদি আমাকে 5টা গালি দিতে পারো, তাহলে আমি আর তোমাকে বিয়ের শেষ হওয়া পর্যন্ত বিরক্ত করব না। আর যদি না দিতে পারো তাহলে আমার সারা মুখে আলাদা আলাদা ভাবে গুনে গুনে 5টা চুমু খাবে তুমি। কি হলো, ভয় পেয়ে গেলে? নিজের উপর কোনো কনফিডেন্স নেই? এটা আর এমন 5টা গালি? যে সে গালি না, তোমার নানি যেগুলো দেয় আর কি। এরকম কথা হয়নি কিন্তু। তাহলে হার মানছো তো? তারপর নিজের মুখ বাড়িয়ে দিয়ে আবিদ বলল, না, এবার 5টা চুমু খাও তো। কে বললো আমি হার মেনেছি? এখনো যথেষ্ট সময় আছে আর কাজও। বলে সেখান থেকে এক প্রকার দৌড়ে চলে এলো তিন্নি। কি করলো এটা ও? এরকম চ্যালেঞ্জ কেন নিল? ধুর, আবিদ ওকে আবারও টাপে ফেললো। এখন কি করবে ও? ও তো সাধারণ কিছু গালিও কোনোদিন মুখে আনেনি। আর নানি যেগুলো দেয় ওগুলো কিভাবে মুখে আনবে? 1-2বার চেষ্টাও করলো, কিন্তু শব্দগুলো মাথায় আসতে লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে, আর মুখ দিয়ে উচ্চারণ তো দূরের কথা। তাই বাকিটা সময় ও যথেষ্ট চেষ্টা করলো আবিদকে এড়িয়ে চলার। আবিদ সামনে আসলেই এই কাজ সেই কাজের বাহানায় সরে থাকলো সবটা সময়। রাত ঠিক 10:30টার সময় আবিদ জোর করে তিন্নির হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে এলো। তিনি হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করতে আবিদ বলল, এখন পালাতে চাইছো কেন? কে পালাচ্ছে? আমার কাজ আছে। দেখি সরুন, যেতে দিন। একদম জ্বালাকি করবে না। এখন কটা বাজে দেখেছো? কটা বাজে? তোমাকে দেওয়া টাইম থেকে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, তাও তোমাকে সুযোগ দেওয়া হলো। এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি, চুমু দাও অথবা গাল। আমি মানে? তিনি তোদরাতে শুরু করলো। আবিদ বলল, ভয় পাচ্ছ? তিনি নিজেকে সামলে বলল, ভয় পাবো কেন? আমি গালি ফালি দিতে পারবো না। সরুন তো। তাহলে তো আরো ভালো, শর্ত অনুযায়ী চুমু দাও। সেটাও পারবো না। কেন ভয় পাচ্ছ? দিতে গিয়ে আসল ফিলিংসটা না বেরিয়ে আসে? প্লিজ এসব বন্ধ করুন। দেখো, তুমি কিন্তু রাজি হয়েছিলে। এখন যদি কথার খেলাপ করো তাহলে আমি বড়দের কাছে বিচার দেব। আমার কাছে রেকর্ডিংও আছে। আপনি রেকর্ডিংও রেখেছেন?
প্রমাণ রাখতে হবে না। দেখো 5টা চুমুই তো দিয়ে দাও, চলে যাই। এখানেই মামলা ডিসমিস। তুমিও প্রমাণ করো আমার প্রতি তোমার কোনো দুর্বলতা নেই। তিনি এর কথা বাড়ালো না, কেউ তো জানবে না। এখন এর কথা না শুনলে যদি সত্যি সবাইকে জানাতে চলে যায়, এমনিতে হাজারো ঝামেলা, সময় নষ্ট করা যাবে না। ব্যাপারটা এখানেই শেষ করা যায়। এই ছেলে যা কথা জানে, দেখা গেল ঘুরিয়ে পেঁচিয়ে আবার কোনো ট্র্যাপে ফেলবে। আবিদ মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি একে একে কপালে, 2 গালে এবং থুতনিতে 4টে চুমু দিল। আবিদ মনে মনে ভীষণ খুশি। মুখে আরেকটা জায়গা বাদ আছে। ও ঠোঁট চোখে করে সামান্য একটু বাড়িয়ে ধরল। তিন্নি ঠোঁট বাঁকিয়ে একটু হাসল এবং আবিদের সমস্ত খুশিতে পানি ঢেলে ওর নাকে চুমু দিয়ে ওকে বলল, কাহিনী খতম, এবার আসুন, অনেক কাজ বাকি। বলে সেখান থেকে চলে গেল তিন্নি। আবিদ মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল। মনে মনে বলল, ক্যালকুলেশনে এরকম একটা ভুল করলাম, 6টা বলা উচিত ছিল। তিন্নিদের বাড়ি সংলগ্ন নদীর উপর বেশ বড় সাইজের একটা ব্রিজ আছে। ওখানে দাঁড়িয়ে বসে নানা ভঙ্গিতে ছবি তুলছে মৌলি। ছবি তুলতে ও এতটাই মশগুল ছিল যে ও খেয়ালই করেনি ও প্রায় ব্রিজের কিনারায় চলে এসেছে। হঠাৎ পা ফসকে পড়ে যাবে ঠিক তখনই কেউ একজন ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলো। ও কিছু বুঝে ওঠার আগেই সামনের লোকটি ধমকের সুরে বলল, এই মেয়ে, ছবি তুলছো খুব ভালো কথা, কিন্তু এরকম কেয়ারলেস হয়ে কেন? এখান থেকে পড়ে গেলে সোজা স্রোতে ভেসে যেতে। সাঁতার জানা থাকলে কোনো কাজ হতো না। আর একা একাই বা কি করছো এখানে? হুট করে মৌলি কিছু বলতে পারলো না। ড্যাব ড্যাব করে সামনের লোকটির দিকে তাকিয়ে রইল। লোকটি আবারও বলল, তোমার সাথে কেউ নেই এখানে? মমি এবার আসতে বলল, ছিল তো। লোকটি আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজের মনেই বলল, যত সব কেয়ারলেস লোকজনের বাচ্চা, একটা মেয়েকে একা রেখে চলে গেছে। মৌমি এবার খুব গায়ে লাগলো। লোকটি ওকে বাচ্চা মেয়ে বলল। ও কোথায় বাচ্চা? গত মাসে 19 বছর পূর্ণ হলো ওর। মৌমি ঝাঁঝালো সুরে বলল, আমি মোটেও ছোট বাচ্চা নই, আমার বয়স 19 বছর। মৌমির কথা লোকটি এবার জোরে হাসতে শুরু করলো। মৌলি অবাক হয়ে তাকালো। ও বুঝতে পারলো না ও কি এমন বলল যে লোকটা এভাবে হাসছে। ও মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। লোকটি হাসি থামিয়ে বলল, সরি, বাট আমার কাছে তুমি বাচ্চা নেই। যাই হোক, এখানে কার বাড়িতে এসেছো? তোমাকে তো এই গ্রামের কেউ এরকম মেয়ে বলে মনে হচ্ছে না। মম্মি একবার ভাবলো কোনো উত্তর দেবে না, কিন্তু যতই যাই হোক লোকটি একটু আগে ওর জীবন বাঁচিয়েছে। উত্তর না দিলে অভদ্রতা হয়ে যাবে। তাই বলল, আমার ভাইয়ের বিয়ে এই গ্রামে। ও আচ্ছা, তুমি তিন্নিদের বাড়িতে এসেছো? আপনি ছিলেন ওকে? লোকটি হাসলো, তারপর বলল, মমির এবার রাগ হলো না। লোকটিকে ওর ভালোই লাগছে, তবু মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে বলল, আমি মোটেও পিচ্ছি না। রোনাল হাসতে হাসতে বলল, আচ্ছা পিচ্ছি বেন, এবার চলো বাড়িতে যাই। লং জার্নি করে এসেছি, এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। তোমাকে রেখে যেতে ভরসা পাচ্ছি না। আর দেখা গেলো এবার সত্যি নদীতে ভেসে গেলে। মমি আর কথা বাড়ালো না। লোকটিকে সত্যিই ক্লান্ত লাগছে। ও রৌনকের আগে বাড়ির পথ ধরল। রৌনকের মন খারাপ ভাবটা অনেকটাই কেটে গেছে। এখানে আসার ইচ্ছা ওর মোটেও ছিল না, কিন্তু তিন্নির কথা ফেলে দেওয়া যাবে না। তাছাড়া ফুফাতো বোনের বিয়েতে না এলে কেমন দেখায় না। যত যাই হোক, এবার সবার সাথে আগের মতন স্বাভাবিক বিহেভ করতে হবে ওকে, বিশেষ করে তিন্নির সাথে। তিন্নি খুবই বুদ্ধিমতী মেয়ে। এমন কি হতে পারে তিন্নি অলরেডি ওর অনুভূতি সম্পর্কে জানে, হয়তো সেই জন্য নিজে থেকে এতদিন ওর সাথে যোগাযোগ করেনি। এমনটাই যদি হবে তাহলে তিথির বিয়েতে আসার জন্য এত তাড়া কেন দিচ্ছে তিন্নি? নাকি ওই বেশি ভেবে ফেলেছে? অবশ্য এসব ভেবে আর লাভ কি, যা সিদ্ধান্ত নিয়েছে ও। বিয়েটা মিটে গেলে ও আর পিছু ফিরে তাকাবে না, আর মুখোমুখি হবে না ওর অতীতের সাথে। সেই ব্যবস্থা করতে গিয়ে তো ওর আসতে দেরি হলো। নিজের সাথে যুদ্ধ করতে এখন আর ভালো লাগে না রৌনকে। মনে হয় সবকিছুর উপেক্ষা করে যা ও চায় সেটা নিয়ে নিতে, কিন্তু ও যা চায় তা কি আদৌ ওর? অবশ্য এখন এসব ভেবেই বা কি হবে? তার যে ওর নয় সেটা তো সেই কবেই নিশ্চিত হয়ে গেছে। সেই সময় তিন্নি যেমন সাহস দেখিয়েছিল, তখন ওর কি সাহস দেখানো উচিত ছিল? হুট করে কথাটা মাথায় আসতেই মনে মনে নিজেকে ঝাঁঝালো রৌনক। মোটে উচিত ছিল না, তখন সে বাচ্চা মেয়ে ছিল। এইসব বিষয়ে জড়িয়ে তার ভবিষ্যৎটাই নষ্ট হয়েছে। তো তুমি যা করছো তা ঠিকই করেছো। সে যেভাবে খুশি রেখে থাকুক। তিথি আর আবিবের মেহেন্দি আর হলুদ একসাথেই হবে। প্রথমে মেহেন্দির পরের দিন হলুদ। মেহেন্দির দিন আবারও সব কাজিনরা মিলে নাচ গানও করবে। সবাই এখন সেই সবের রিহার্সেলে ব্যস্ত। এদিকে তিন্নি স্টেজ সাজানো নিয়ে ব্যস্ত। এখানকার লোকাল লোকজনকে দিয়ে সমস্ত ডেকোরেশন করানো হচ্ছে।
তারা এর আগে কোনোদিনও এরকম ডেকোরেশন করেনি, তাই প্রতিটা স্টেপই তিন্নিরই তদারকি করতে হচ্ছে। আবিদও হাতে হাতে তিন্নিদের সাহায্য করছে। অন্যদিকে তিন্নির ছোট মামাকে পাঠানো হয়েছে বাবুর্চিদের ওখানে। সেখানে খাবারের মেনু নিয়ে কি একটা ঝামেলা বেঁধেছে, তাই তিনি তিন্নিকে সমানে ফোন দিয়ে যাচ্ছে কাউকে সেখানে পাঠানোর জন্য, কিন্তু কাউকে হাতের কাছে পাওয়া যাচ্ছে না। আবিদ যেতে চেয়েছিল, কিন্তু ও এখানকার কিছুই তেমন চেনে না, আর ওকে পাঠানো না পাঠানো একই কথা। সেখানে ছোট মামা ওদের বোঝাতে পারছে না, সেখানে আবিদ কি করবে? এর থেকে এখানে বেশি কাজ লাগছে ওকে। তিন্নি ভাবছে ও নিজেই যাবে। আবিদকে এখানে সব বুঝিয়ে দিলে ও কি পারবে এখানটা সামনে নিতে? ঠিক এমন সময় তিথি এসে ওর হাত ধরে টানতে শুরু করলো। মেয়েদের ড্রেস সাথে গয়না মেলাতে পারছে না ও, তাই তিন্নিকে লাগবে ওর গয়না সিলেক্ট করে দিতে। এত কাজের মাঝে তিথির এই ফালতু কারণ শুনে মাথা গরম হয়ে গেল তিন্নি। ওকে এক ধমক দিয়ে বলল, মেহেন্দি তো পরশু, এত আগে গহনা মিলিয়ে কি করবি? আরে ট্রায়াল দিতে হবে না? তারপর দেখা গেল সময় মতো কিছুই ঠিকঠাক নেই। আপা, এখন মেজাজটা বিগড়ে দিস না। এমনিতেও তোর বিয়ের 1000টা কাজ বাকি, অন্যদের খুঁজে নে। ওরা তোর মতো পারবে না তো। কি সুন্দর তুই সব অনুষ্ঠানের ড্রেসগুলো সিলেক্ট করে দিলি, বেশিক্ষণ তো লাগবে না, আয় না একটু। এমন সময় তিন্নির ফোনটা আবার বেজে উঠল। সেটা তিথির সামনে মেলে ধরে তিন্নিই বলল, দেখ, ছোট মামা বারবার কল দিচ্ছে, আমাকে এখন ওখানে যেতে হবে। এদিকে এখানে এত কিছু বাকি, তোর দেবরের উপর সব ছেড়ে যেতেও ভরসা পাচ্ছি না। ওদিকে আরো কত কিছু ছাড়ানো ছিটানো আছে, একটা কেউ হাতের কাছে পাওয়া যাচ্ছে না। সবগুলো নাচ গান নিয়ে ব্যস্ত। এখন আবার তুই এসে টানাটানি করছিস। কোন দিকে যাবো বলতো আমি? এমন চলতে থাকলে তোর বিয়ে হতে হতে আমি পাগল হয়ে যাব। হঠাৎ রৌনকের কণ্ঠে ওর দিকে ফিরে তাকালো সবাই। তিন্নি হাসি হাসি মুখ করে এগিয়ে গেল ওর দিকে। রৌনক এক হাতে জড়িয়ে ধরলো ওকে। তিন্নি ওর বাহুতে হালকা করে একটা ঘুষি দিয়ে বলল, এই তোমার আসার সময় হলো? জানো না সবগুলো কতটা অকর্মা? শরীরে আগে আসতাম, কিন্তু শেষ মুহূর্তে বস ফোন দিয়ে বলল, হয়েছে, আর এক্সকিউজ দিতে হবে না। তোমার এই এক্সকিউজ অনেক শুনেছি, শেষ পর্যন্ত তুমি এসছো এই অনেক। ইতিমধ্যে আবিদ এসে তিথির পাশে দাঁড়িয়েছে। ও আস্তে করে তিথির কানের কাছে মুখ নিয়ে বলল, এটা কে ভাবি? রণক ভাই, তোমার প্রতিদ্বন্দ্বী। এই পর্যায়ে রৌনকের নজর তিথির দিকে গেল। ও হাসি মুখে তিথির দিকে এগিয়ে আসতে আসতে বলল, আরে বিয়ের কোণেও দেখেছি এখানে আছে। কিরে, কি খবর তোর? রৌনকের কথার উত্তরে অভিমান মিশ্রিত কণ্ঠে তিথি বলল, আমার খবর জানতে কি তোমার আদৌ ইচ্ছে করে রণক ভাই? তোমার খাতির তো খালি তিন্নির সাথে এত বছরে একটা ফোনও তো করনি। তুইও তো করিসনি। ভালো হয়েছে করনি। আমার তো মনে হচ্ছিল তুমি আমার বিয়েতেও আসবে না। এত কিসের চাকরি তোমার? তিথির ফোনটা আবারও বেঁচে উঠল। তিনি ফোন রিসিভ করে বলল সে এদিকটা সামলে আসছে। রৌনক নিজের থেকে বলল, কিরে, কোনো হেল্প লাগবে? তুমি এইমাত্র এলে, নিশ্চয়ই টায়ার্ড। আরে তোকে দেখেছি, ক্লান্তি চলে গেছে। আর তুই না একটু আগে বললি সবগুলো অকর্মা, এইমাত্র আমি করবা। তুমি কি ডেকোরেশনের দিকটা দেখতে পারবে নাকি খাবারের মেনু বোঝাতে বাবুর্চিদের ওখানে যাবে? ছোট মামা পাগল করে দিচ্ছে আমাকে। ডেকোরেশন খুব ভালোই পারিস, খাবারের লিস্টটাতে। আমি বরং বাবুর্চিদের ওখানে চাই। তার আগে আমার জিনিসপত্র কোথায় রাখবো সেটা বল। তুমি এক্ষুনি রওনা হও, আমি কাউকে দিয়ে তোমার জিনিসপত্র ভেতরে রাখছি। এরপর একটা লিস্ট রৌনকের হাতে ধরিয়ে দিল। এতক্ষণে মৌমি বলল, আমিও সাথে যাই ছোট ভাবি। তুমি সেখানে গিয়ে কি করবে? বাকিরা সবাই নাচ গান করছে, ওখানে যাও। ওরা আমাকে নিচ্ছে না, আমি কিছু পারি না বলে। আমি যাতে ওদের ডিস্টার্ব না করি এই জন্য অর্ণব ভাই আর মৌরি আপু আমাকে একা একা ব্রিজের উপর রেখে চলে গেছে। আমি তো এখানেও কোনো হেল্প করতে পারবো না। এর থেকে ওনার সাথে গিয়ে একটু ঘুরে আসি প্লিজ। মৌলির কাদো কাদো মুখের দিকে তাকিয়ে তিন্নি রৌনককে বলল, রৌনক ভাই ওকে নেবে তোমার সাথে? আসুক, এমনিতেও তোরা এখানে সবাই বিসি থাকবি। ও একা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে কে জানে। মানে দুর্ঘটনা কেন হবে? এসে এটা নিয়ে কথা বলবো, কয়েকজনকে বকাও খাওয়াবো। চলো দিচ্ছে ভ্যান। রৌনক মৌমিকে নিয়ে বেরিয়ে এলো। একটা ভ্যান গাড়ি দেখে তাতে উঠে বসলো ওরা। ভ্যান চালককে কোথায় যাবে বলে মৌমির দিকে তাকালো ও। তারপর বলল, আচ্ছা তুমি তিন্নিকে ছোট ভাবি কেন বলো? আবিদ ভাই বলতে বলছে। আবিদ ভাইকে?
ওই যে বড় ভাবির পাশে দাঁড়িয়েছিল না, আফিফ ভাইয়ার ছোট ভাই। আবিদ ভাই বলেছে ভাইয়ার ভাই যেমন ভাই তেমনই ভাবির বোনও ভাবি। মমির শেষের কথা শক্ত করে হেসে উঠল রৌনক। মমি ভ্রু কুচকে বলল, হাসছেন কেন? তুমি শুধু পিচ্ছি না, খুব বোকাও। আপনিও বললেন এটা? আর কে বলে? সবাই বলে। কারণটা কি তোমার জানা আছে? হুম। কারণ হচ্ছে তোমাকে যে যা বোঝায় সেটাই বোঝো, নিজের বুদ্ধি খরচ করতে বুঝতে চাও না। আমি কি করবো বলুন তো? আমি ছোট বলে ওরা আমাকে সবকিছু থেকে সরিয়ে রাখে। আমি ওদের কাছে কিছু জানতে চাইলে কিছু বলে না। সবাই বলে আমি নাকি বিরক্তিকর। এই যে বিয়েতে সবাই কত মজা করছে, একসাথে কত প্ল্যান করছে, কিন্তু আমাকে কিছুতেই রাখেনি। ভাবির কাছে গেলে ভাবি সারাক্ষণ আফিফ ভাইয়ের সাথে ফোনে কথা বলে। ছোট ভাবি কাজে ব্যস্ত, আর আবিদ ভাই ছোট ভাবির পেছনে পড়ে থাকে সবসময়। আর বড়রা সব গল্প গুজব করতে ব্যস্ত। আমার জন্য তো কারো কাছে কোনো সবাই নেই। ওরে বাবা, এত অভিযোগ! আচ্ছা যাও, বিয়ের এই কদিন তুমি আমার সাথে সাথে থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে, কেমন? সত্যি? নয়তো কি মিথ্যে কথা? এই যে তোমাকে আজকে সাথে করে নিয়ে এলাম না। এই, আপনি না খুব ভালো। আপনাকে আমার ভালো লেগেছে। প্রথমে যখন আমাকে বকা দিলেন আমার খুব রাগ হয়েছিল। এখন আর রাগ নেই। ভবিষ্যতে আপনি আমাকে যত ইচ্ছা বকা দিতে পারেন, আমি রাগ করবো না। মমির কথায় হালকা হাসলো রৌনক। যাক, পুরো বিয়েটা এবার ওকে মন খারাপ করে কাটাতে হবে না। মেয়েটি বোকা শোকা হলেও ইন্টারেস্টিং। রাতে গোসল শেষে ছাদে এসে দাঁড়ালো তিন্নি। রৌনক দোলনায় বসেছিল। পাশে বসে মৌমি রৌনকের ফোনে ওর তোলা কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ দেখছিল। তিন্নিকে দেখে রৌনক মৌমিকে বলল, তুমি ছবিগুলো দেখতে থাকো, আমি তিন্নির সাথে কথা বলে আসছি। বলেই তিন্নির পাশে দাঁড়ালো ও। তিন্নি বলল, ওর সাথে তো ভালোই ভাব হয়েছে তোমার। ওর জীবন বাঁচিয়েছে কিনা। মানে? আরে আজকে বাড়িতে ঢোকার সময় দেখি ও ব্রিজের কিনারে দাঁড়িয়ে ছবি তুলছে, আর একটু হলেই পড়েছে তো। বলো কি, ও একা ওখানে ছবি তুলতে গিয়েছিল? একা না, বললো ওর কোনো আপাদুলা ভাইয়ের সাথে ছিল, পরে ওকে একা রেখে চলে গেছে। কি কেয়ারলেস বলতো, বাচ্চা একটা মেয়েকে একা ছেড়ে দিয়েছে। আর বাবুর্চিদের ওখানে যাওয়ার সময় একগাদ অভিযোগ করলো আমার কাছে, ওকে কেউ কিছুতে সাথে রাখে না, সবাই দূর দূর করে, ইত্যাদি ইত্যাদি। ওকে প্রথম দিকে কয়েকটা কাজ দিয়েছিলাম, কাজ করা থেকে বিগড়া বেশি, এজন্য আর কোনো কাজ ওকে দেয়া হয়নি। চিন্তা করো না, আমি কালকে আফিফ ভাইকে বলবো ওকে নিজের কাছে রাখতে। দরকার নেই, আমি ওকে বলেছি বিয়ে পর্যন্ত আমার পাশাপাশি থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ভালো কথা, তোর আফিফ ভাইয়ের সাথে তো আলাপই হলো না আজকে। ওনার এ বাড়িতে আসার সাময়িক বন্ধ। বিয়ের আগে বর কনের ঘন ঘন দেখা করতে নেই। তোমাকে পরে আলাপ করিয়ে দিই। তো মিস তিন্নি, আফিফ ভাইয়ের সাথে তো আলাপ করবো, তবে আফিফ ভাইয়ের সাথে আলাপ করাবেন না, তিনি তো এখানেই আছে। সে গোসলে ঢুকেছে, বের হলে আলাপ করে নিই। তোর বর তুই আলাপ করিয়ে দে। রনক ভাই, তুমিও? সারাদিনে অনেক কিছু তো শুনলাম। ভুল শুনেছ, এটা আমার কোনো ভূমিকা নেই। সেটা তো আমি জানি, তবে কি জানিস, একই পরিবারে দুই বোনের বিয়ে হলে কিন্তু ভালোই হবে। বলতে হবে দুই ভাইয়েরই রুচিবোধ আছে। প্লিজ তুমি অন্তত এখন শুরু করো না। বাড়ির মুরব্বীরা ওর ওকালতি করতে করতে আমার কান পাকিয়ে ফেলেছে। কি জাদু করেছে তাদেরকে জানি। রৌনকের কথার সাথে সাথে কোনো জবাব দিতে পারল না তিন্নি। আসলে কি সে জাদু ওর উপর কোনো প্রভাব ফেলতে পারেনি? তিথির হাতে পায়ে মেহেন্দি দিয়ে স্টেজের মাঝখানে বসিয়ে রাখা হয়েছে। ওকে ঘিরে বসে আছে বাড়ির বাকি মেয়েরা, সবাই মেহেদি দিতে ব্যস্ত। তিন্নি এসে তাদের তাড়া দিল তাড়াতাড়ি স্টেজ খালি করে দেওয়ার জন্য। নাচ গান শুরু করার আগে স্টেজটা একটু গুছিয়ে দিতে হবে। মেহেদির কোণের সাথে দেওয়া পিনগুলো স্টেজে পুরো টরে আছে কিনা কে জানে। তিনি বুঝতে পারছেন না স্টেজে বসে কেন মেহেন্দি দিতে হবে, রুমে বসেও তো দেওয়া যেত। কিন্তু ওর সমস্ত কাজিনদের বায়না স্টেজেই নাকি মেহেন্দি করাতে হবে। তিন্নি ওদের খুশিটা মাটি করতে চায়নি, তাই বেশি তর্ক করেনি। তবে আফিফদের আসার সময় হয়ে গেছে, তাই এসে তারা দিচ্ছে তিন্নি। এর মাঝে তিথি খেয়াল করলো তিন্নি হাতে মেহেদি দেয়নি। ও তিন্নিকে বলল, না কেন, সবাই তো দিচ্ছে, তোর বোনের বিয়ে আর তুই দিবি না? মেহেদি দিয়ে 2-3 ঘন্টা বসে থাকার কোনো মানেই হয় না। কত কাজ আছে জানিস। তিথি কিছু বলার আগে পাশ থেকে ওদের এক কাজিন বলল, আপার জন্য তো আমি কেমিক্যাল মেহেদি আনাইনি। দরকার নেই,
আমার কাছে 5 মিনিট সময়ও নেই। তোরা জলদি স্ট্রেস খালি কর, আফিফ ভাইয়ারা চলে আসবে এক্ষুনি। আপাকে নিয়ে ওই চেয়ারে বসা। স্টেজের সামনে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। একেবারে মাঝখানে বর আর কনের জন্য বরাদ্দ স্পেশাল চেয়ার। সেখানে তিথিকে বসাতে বলল তিন্নি। সবাই নেমে গেলে স্টেজটা ঠিকঠাক করে দিয়ে ও চলে যাচ্ছিল। আপাতত আর কোনো কাজ নেই ওর, এখন একটু ঘুমিয়ে নেওয়া যায়। এমনিতেও এই কদিন ঠিক মতন ঘুমাতে পারেনি, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। আর রাতে একটু ঘুমাবে, কিন্তু ওর রুমে থাকা কাচিনদের ফিসফিসিয়ে কথা বলার কারণে তাও প্রায় অসম্ভব ছিল। এমনিতে একা ঘুমানোর অভ্যাস ওর, তাই এখন সুযোগ পেয়ে নিজের রুমের দিকেই যাচ্ছিল ও। আবির তখন রেডি হয়ে বের হচ্ছিল। তিন্নিকে দেখে এগিয়ে এসে বলল, রেডি হতে যাচ্ছ? তিন্নি কোনো উত্তর দিল না। আবির আবারও বলল, তুমি কিন্তু আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরবে। আমার সবুজ রঙের শাড়ি আছে। তিনি এবারও কোনো উত্তর দিল না। আবির বলেই যাচ্ছে, তোমার সবুজ শাড়ি না থাকলে বলো, আমি না হয় পাঞ্জাবি চেঞ্জ করব, কিন্তু দুজনের ম্যাচিং করে ড্রেস পরতেই হবে। আমরা কাপল না, ছবি এবং ভিডিওতে যেন ভালোভাবে বোঝা যায়। এরকম আরো নানান কথা বলে যাচ্ছিল আবির। তিনি হুট করে খুব ক্লান্ত লাগছে। আবার আবিদকে কড়া করে কিছু কথাও শোনাতে ইচ্ছা করছে। লোকটা বেশি বাড়াবাড়ি করছে। আবিদ বলছে, আমি শুনেছি তুমি খুব ভালো গান গাইতে পারো। আমি বলিনি কখনো, কিন্তু আমার গানের গলাও মাশাল্লাহ। আমরা আজকে সর্বতমঙ্গল রাধে গাইব, ভাইরাল গান। আমি তো ওর শেষের লাইনটাও বদলে দিয়েছি, তুমি হও যমুনা তিন্নি, আমি তুইও মরি। ভালো হয়েছে না? এবার চুপ থাকতে পারলো না তিনি। কড়া গলায় সে আবিদকে বলল, আপনি ডুবে মরলেই আমার শান্তি। সামনে নদী আছে, যান ডুবে মরে আমাকে উদ্ধার করুন। আমি সত্যি আর নিতে পারছি না আপনাকে। আর কিভাবে বোঝালে বুঝবেন আমার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই? আপনি মরুন বাঁচুন, আমার কাছে কিছুই ম্যাটার করে না। তো প্লিজ এসব ফাজলামো আমার সাথে করতে আসবেন না। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তিনি। সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনেকক্ষণ এপাশ ওপাশ করে ঘুম এলো না তিন্নির। বাইরে থেকে গান বাজনার আওয়াজ আসছে, তবে তিন্নির সেদিকে খেয়াল নেই। ও ভাবছে অন্য কথা। আবিদকে এইভাবে সরাসরি মরে যাওয়ার কথা বলা উচিত হয়নি, কড়াভাবে অন্য কিছু শুনিয়ে দেওয়া যেত। মরার কথাটা একটু বেশি হয়ে গেছে, কারণ মৃত্যু কামনা করাটা তো ওর স্বভাবের নয়। এই আবিদ সামনে এলে ও কেমন যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তাই রাগটা একটু বেশিই দেখিয়ে ফেলে। তাই বলে মরে যেতে বলা অবশ্য ঠিকই করেছে। ও বললেই যে কেউ মরে যাবে এমন তো নয়। আচ্ছা, আবিদকে নিয়ে কি তিনি সিরিয়াসলি ভাবা উচিত, নাকি ওকে এইভাবে এড়িয়ে চলা উচিত? এই ভাবনাটা উদয় হতে মন এবং মস্তিষ্কের এক অদ্ভুত যুদ্ধ শুরু হলো তিন্নির। কিছুক্ষণ তা চলার পর নিজেই নিজেকে ধমক লাগালো তিন্নি। এসব কি ভাবছে ও? আজও হুট করে ওর মনে হলো অনেক দিন ও মন খুলে কারোর সাথে কথা বলে না। অবশ্য বাবার মৃত্যুর পর মন খুলে কথা বলার মানুষ আর কোথায়? তবু আগে মাঝে মাঝে নিজের সাথে কত আলাপ করেছে, আর এখন সেটাও বন্ধ। নিজের মধ্যে দুটো সত্তা, যা একে অপরের বিরুদ্ধে, তাই আর আলাপ হয় না। যা হয় তা তর্ক এবং ঝগড়া। এসব চিন্তাভাবনাকে দূরে সরাতে বোধহয় ও বিছানা ছেড়ে উঠল। তারপর আলমারি খুলে ইফতিখারের মায়ের দেওয়া ব্যাগগুলো বের করে খাটের তলা থেকে টেনে একটা ট্রাঙ্ক বের করলো। ট্রাঙ্কে তালা বন্ধ। নিজের চাবিগুচ্ছ থেকে অপেক্ষাকৃত ছোট্ট এবং বেশ পুরনো একটা চাবি দিয়ে তালাটি খুললো। কিছু পুরনো কাগজপত্র, একটা কাপড়ের হাতে বানানো পুতুল, একটা লাল টুকটুকে শাড়ি, পুরনো কিছু ছবি, একটা ছোট্ট টেপ রেকর্ডার, একজোড়া রূপার নুপুর, একটি টাকা ভর্তি মাটির ব্যাগ, আর তহিদ সাহেব আর তিন্নির একটা বড় বাঁধানো ছবি। ছবিতে 13 বছরের তিন্নি লাল টুকটুকে শাড়িটা পরে হাঁটু মুড়ে মেঝেতে বসে পিছনে বসা তহিদ সাহেবের দিকে বাঁকাভাবে তাকিয়ে খিলখিল করে হাসছে। আর তহিদ সাহেব একটা মোড়ায় বসে তিন্নির চুলে বিনুনি করছেন, তার মুখেও হাসি। দিনটি তিন্নির এখনো খুব ভালোভাবে মনে আছে। জেলা পর্যায়ে তিন্নি গানের জন্য সিলেক্ট হয়েছে। ওর স্কুলের হয়ে ও গাইবে। গানের ম্যাডাম বললেন শাড়ি পরতে, কিন্তু তিন্নির তো কোনো শাড়ি নেই। মায়ের শাড়িও পরা সম্ভব না, শাড়িগুলো সব আলমারিতে তালাবন্ধ। সানভি তখন 8 মাসের পেটে, তাই শায়লা গেছেন বাবার বাড়ি, সাথে গেছে তিথি। আলমারির চাবিও তার কাছে। বাড়িতে তখন মেয়ে মানুষ বলতে একমাত্র ও আর ওর দাদি। দাদির শাড়িগুলো সব হালকা রঙের, তাই ওগুলো পরার কোনো প্রশ্নই ওঠে না। ইহমত অবস্থায় মুখ ভার করে বসে থাকা ছাড়া তো আর কিছুই করার নেই তিন্নির। এই সময় হুট করে তহিদ সাহেব এলেন বাড়িতে। তিনি ছুটি পেলে সাধারণত শ্বশুর বাড়িতে স্ত্রীকে দেখতে যান, কিন্তু এবার বাড়িতে এসেছেন। এসে মায়ের কাছে তিন্নির শাড়ির বিড়ম্বনার কথা শুনে সাথে সাথে বাজারে চলে গেলেন তিনি। বেশ কিছুক্ষণ পরে একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে ফেরত এলেন। শাড়ি পেয়ে তিন্নি সে কি খুশি! সেদিন বিকেলেই রৌনক হাজির তার নতুন ক্যামেরা নিয়ে। পরের দিন সকালে শাড়ি পরা নিয়ে বাড়িতে এক হুলুস তুলুস কাণ্ড।
শায়লা তিথি কেউ বাড়িতে নেই। এখন তিন্নিকে শাড়ি পরাবে কে? চুলটাই বা বেঁধে দেবে কে? সকালে দাদির বাতের ব্যথা বেশি হয়, তাই তিনি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে থাকেন। তবে সেদিন তিনি চলে এলেন তিন্নিকে শাড়ি পরাতে। কিন্তু বহু বছর কুচি ছাড়া শাড়ি পরার ফলে কুচি দিয়ে কিভাবে শাড়ি পরতে হয় তা তিনি ভুলে গেছেন। অগত্যা কিছুক্ষণ শাড়ি নিয়ে যুদ্ধ করার পর তিন্নি হাল ছেড়ে দিয়ে বলল সে গান গাইতে যাবে না। এবার তহিদ সাহেব এগিয়ে এলেন। স্ত্রীকে তিনি বহুবার শাড়ি পরতে দেখেছেন। তিনি তিন্নিকে নরম কণ্ঠে বললেন, আমরা একসাথে আরেকবার চেষ্টা করে দেখি। এরপর দুজন মিলে অনেকক্ষণ চেষ্টা করে শেষে শাড়ি পরতে সক্ষম হয়। তবে সেটা পুরোপুরি নিখুঁত হয়নি, কুচিগুলো ছোট বড় হয়ে গিয়েছিল, আঁচলের ভাঁজগুলো ঠিকঠাক হয়নি। কিন্তু তবুও তিন্নি খুশি ছিল। ওর বাবা ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল। অতিরিক্ত খুশিতে ও এটাও বলেছিল যে ওর বিয়ের দিনও যেন তহিদ সাহেবই ওকে শাড়ি পরিয়ে দেয়। তহিদ সাহেব হাসতে হাসতে বলেছিলেন, তাহলে তো এখন থেকেই শাড়ি পরানোর ক্লাস শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শিখাবো ভালোভাবে শাড়ি পরানো। এখন তুমি জলদি করে চুল বেঁধে ফেলো, বেরোতে হবে তো। না হলে এসো, চুলটাও আমি বেঁধে দিই। তিন্নি হাসি মুখে চিরুনি হাতে বাবার সামনে গিয়ে বসেছিল। তখন রৌনক ওই ছবিটি তুলেছিল। ট্রাঙ্কের বাকি জিনিসগুলোর সাথে তিন্নির অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিন্নি যখন গানে জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে কোনো প্লেস না পেয়ে মন খারাপ করে ফিরে এলো। তহিদ সাহেব তখন উঠে পড়ে লাগলেন তিন্নিকে ঢাকায় বড় গানের স্কুলে ভর্তি করাবেন বলে। কারণ প্রতিযোগিতায় যারা প্লেস পেয়েছে সবাই ঢাকায় ওই গানের স্কুলে গান শিখেছে। কিন্তু তিন্নিকে এই বিষয়ে কিছু বলার আগে তিন্নি এসে বলল সে আর গান গাইতে চায় না। তহিদ সাহেব বুঝতে পেরেছেন কেন তিন্নি এই কথা বলছে, তাই তিনি তিন্নিকে কিচ্ছু বলতে পারেননি। শুধু আহত মনে ছাদে এসে তিন্নির পাশে দোলনায় বসলেন। তিনি জানতো বাবা তাকে বোঝাতে আসবে, তাই আগে থেকেই প্রস্তুত হয়েছিল। তাই তহিদ সাহেব কিছু বলার আগে তিন্নি বলেছিল, আমি সত্যি আর গান গাইতে চাই না আব্বা, আমাকে বুঝিয়ে লাভ নেই। তহিদ সাহেব মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, আমি বুঝতে পেরেছি মা, তুই কেন আর গান গাইতে চাস না। ঠিক আছে, আমি তোকে কোনো গানের স্কুলে ভর্তি করাবো না, তবুও তুই গান গাওয়া ছাড়িস না। তহিদ সাহেবের কথায় তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসেছিল। তারপর ধীরে ধীরে বলেছিল, এই প্রথমবার আমি গ্রামের বাইরে কোথাও গান গাইতে গিয়েছি। এই বিষয়টাই আমার জন্য আনন্দের। তাছাড়া এই প্রতিযোগিতায় গিয়ে আমি কিছু অনুভবও করেছি। এই এত লোকের মাঝে গান গেয়ে এত প্রশংসা পেয়ে আমি এতটাও খুশি হইনি যতটা না তোমার গান গাইতে পেরে হই। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি আর তুমি লুকিয়ে লুকিয়ে একসাথে গান গাইব, আর আমি শুধু তোমার জন্যই গাইব। এটা হবে আমাদের একটা সিক্রেট। ভালো হবে না আপা? তহিদ সাহেব হেসেছিলেন, কিন্তু তা ছিল কান্নার থেকেও করুণ। বাইরে থেকে তাদের উচ্চবিত্ত মনে হয়, কিন্তু এরকম অনেক কিছুই আছে যা তাদের সাধ্যের বাইরে। তবু ছেলে মেয়েদের তিনি তার এই ধরনের অপারগতা থেকে আড়াল রাখতে চান। তাই তাদের সকল শখ আহ্লাদ হাসি মুখে পূরণ করেন। কিন্তু তিন্নিরটা পারেন না। তিন্নি ছোট থেকেই খুব বুদ্ধিমতী। তাছাড়া ছোট থেকেই তিনি তার সাথে ছায়ার মতো আছে, তাই শত চেষ্টা করেও অনেক লোকানোর কথা তিনি জানেন। এইভাবে আস্তে আস্তে তিনি অনেকটা তার মতো চিন্তা করা শুরু করে দিয়েছে। তিনি যেমন সামর্থ্য থাকলেও তার শখের জিনিসগুলো কেনে না, এই ভেবে যে ছেলে মেয়েদের কোনো শখ এতে পূরণ হবে, তেমনি তিনিও তার পিছনে অপ্রয়োজনীয় টাকা খরচ পছন্দ করে না। এতে তার কষ্ট হয়, তিনি তা বোঝে, তাই মাঝে মাঝে নিজেও এটা সেটা আবদার করে। যদিও তা হয় অতি সাধারণ, তবু তহিদ সাহেব তা আনন্দের সাথে কোনো সময় নষ্ট না করেই পূরণ করেন। এবারও তিনি তিন্নির কথা মেনে নিলেন এবং পরের বার ছুটিতে বাড়ি আসার সময় একটা বেশ দামি টেপ রেকর্ডার কিনে নিয়ে আসলেন। এরপর প্রায় দুজন একসাথে গান গেয়েতে রেকর্ড করা শুরু করলো। কিন্তু তহিদ সাহেবের মৃত্যুর পর অন্য অনেক জিনিসের সাথে রেকর্ডারটাও জমা হলো তিন্নির এই ছোট্ট ট্রাঙ্কে। হঠাৎ বাইরে হইচই, চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো তিন্নি। এই সময় কে যেন ওর দরজায় কড়াও নাড়ছে। ও দ্রুত ট্রাঙ্কটি বন্ধ করে যথাস্থানে রেখে দরজা খুলে বেরিয়ে আসতে জরিবুয়া হড়বড়িয়ে বলল, আবেদ ভাইজান নদী পইরা গেছে। কি আজব বেটা ছেলে হইয়া, সাঁতার পারে না। যখন সাঁতরাইতেই পারস না, নদীর ধারে যাইতে কইছে কেডা? অনেক কথাই বলেছে জরিবুয়া, তবে তিন্নির মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু শুনছে আবেদ নদীতে পড়ে গেছে। বিষয়টি মাথায় আসতে সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তাড়াহুড়ো করতে গিয়ে লোহার রেলিংয়ে এক সুচালো অংশে ওর পা লেগে খানিকটা কেটেও গেল, তবে সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ও প্রাণপণে ছুটছে। ওর কথায় আবিদের কিছু হয়ে গেল। নদীর পাড়ে পৌঁছাতেই তিনি লোকজনের একটা জটলা দেখতে পেল। অজানা আশঙ্কায় ওর হৃদয় কেঁপে উঠল।
জটলা ছাড়িয়ে ভিতরে ঢুকতেই দেখলো আবিদ বসে আছে, ওর পাশে রৌনক। দুজনেই ভেজা। ওদের পাশে আফিফ দাঁড়িয়ে আছে। একটু পরপর সে আবিদকে এটা ওটা বলে বকছে। যে সাঁতার জানিস না, যখন রাতের বেলায় নদী পার হতে আসলি কেন? কোন সাহসে? এতক্ষণ আবিদের কথার কোনো জবাব না দিল তিন্নিকে আসতে দেখে বলল, ফোনে কথা বলতে বলতে কখন এখানে এসে পড়েছি টের পাইনি, তারপর অন্ধকারে পা পিছলে। এই পর্যায়ে তিন্নি এসে আবিদের হাত ধরে টেনে ওকে নিয়ে যেতে যেতে বলল, এখানে জটলা ভেঙেছে, যার কাজে যাও। যা ঘটে গেছে তা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। তিন্নি আবিদকে উপরে এনে বাথরুমে ঢুকিয়ে দিল। আবিদ ফ্রেশ হয়ে বেরিয়ে এলে ওরা মুখোমুখি বসলো। তিন্নির হাতে 2 কাপ কফি। একটি কাপ আবিদের দিকে বাড়িয়ে দিতে দিতে তিনি খুব ঠান্ডা গলায় আবিদকে বলল, জীবনটাকে খেলা মনে করেন তাই না? তুমি ভুল বুঝছো, আমি সত্যিই বুঝতে পারিনি ওভাবে পানি পড়ে যাবে। আসলে আপনাকে এই কয়দিন কাছে থেকে দেখে একটা কথাই আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে আপনি একদমই সিরিয়াস নন। সবকিছু আপনার কাছে মজা। বাকি নিয়ে আমি সিরিয়াস দিননি, প্রচুর সিরিয়াস। এতটা সিরিয়াস অন্য কিছু নিয়ে কোনোদিন হয়নি, বিশ্বাস করো। তিন্নি কোনো কথা বলল না। ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কাপের কফিটুকু শেষ করে তিন্নি কথা শুরু করলো। আমার জীবনে প্রথম ভালোবাসা, এসবের কোনো অস্তিত্ব নেই। আর বিয়ের সাথে বিষয়টাকেও দূরেই রাখতে চাই। আমার এই ধারণা কোনোদিন বদলাবে না। ইফতেখার ভাই আপনার থেকে সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু সে আমার মন জয় করতে পারেনি। এর মানে এই নয় যে আমি অহংকার করছি, কিন্তু আমার মন পরিবর্তন আসলেই সম্ভব নয়, বিশেষ করে আপনার দ্বারা। আর তাছাড়া আমার মনে হয় না আপনি আমাকে ভালোবাসেন। এটা নিছক আপনার ভালো লাগা। আমার বোনের দেবর না হলে আমি আপনার পাগলামিগুলোকে এভাবে সহ্য করতাম না। ইফতেখার ভাইয়ের সাথে আমার 4 বছরেরও বেশি সময় ধরে পরিচয়। সে আমাকে ভালোবেসেছে, কিন্তু কখনো তার ভালোবাসাকে আমার চলার পথে বাধা হতে দেয়নি। আমার থেকে কোনোদিন কিছু আশাও করেনি। আমার কাছে ভালোবাসার মানেটা অনেকটা এরকম, কিন্তু আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটাকে আমার কাছে বোঝা মনে হয়। পায়ের বেরিয়েও বলতে পারেন। আপনি আশেপাশে থাকলে আমি নিঃশ্বাস নিতে পারি না। অদ্ভুত একটা অস্বস্তি কাজ করে। আপনাকে আমি কিভাবে বললে বুঝবেন আমার আর আপনার ভেতর কিছু হওয়া অসম্ভব। তিন্নির কথায় কিছুক্ষণ চুপ করে থাকলো আবিদ। এরপর ধীরে ধীরে বলল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না। যদি কখনো তোমার মন পরিবর্তন হয়, অর্থাৎ যদি বিয়ে করতে হয়, তাহলেও কি তুমি আমার কথা ভাববে না? যদি কোনোদিনও আমার মন পরিবর্তন হয় আর কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে হয়, তাহলে সেটা আপনি নন। এই বিষয়ে আমি নিশ্চিত। তাহলে কে জানতে পারি? না। সে কি এই মুহূর্তে বাড়িতেই আছে? বলতে পারেন। আবিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে তিন্নির দিকে তাকিয়ে থাকলো। ওর গভীর চোখ মিথ্যা বলছে না, তাহলে সত্যিও ব্যর্থ হয়েছে। তিন্নি সত্যিই সাধারণ মেয়েদের মতন নয়। ওকে হয়তো ওর সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সময় দিলে কি লাভ হতো? তিন্নি তো অন্য কাউকে ভালোবাসে। তিন্নি আর কথা বাড়াতে চাইল না, চুপচাপ সেখান থেকে উঠে ছাদে চলে এলো। তিন্নি মিথ্যা বলেনি, ও এসব সম্পর্কে কখনোই জড়াতে চায় না। কিন্তু যদি একজন মানুষ ওকে বিয়ে করতে চায়, ও কখনোই বারণ করবে না। মানুষটিকে সে ভালোবাসে, তবে সেই ভালোবাসা কখনো প্রেমিকার ভালোবাসা নয়। তিথি আর আফিফের বিবাহ সম্পন্ন হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এই মুহূর্তে বিদায়ের প্রস্তুতি চলছে। তিথি আর শায়লা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। পাশে আফিফ বোকার মতন বসে আছে। এই পরিস্থিতিতে বরদের কি করা উচিত সেটাই ও ভেবে পাচ্ছে না। বাইরে থেকে সবাই তাড়া দিচ্ছে। রৌনক তিথির জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়ে এসে তিথি আর শায়লার উদ্দেশ্যে বলল, মামি, তিথি, তোমরা কি করছো বলো তো? ঢাকা পৌঁছাতে হবে, রাত করলে তো সমস্যা। তিথি, তুই তো একেবারে চলে যাচ্ছিস না? তিথি কান্নাজড়িত কণ্ঠেই বলল, তুমি আমাকে তাড়াতে পারলেই বাঁচো, তাই না? তুমি কি বুঝবে মেয়েদের এই সময়ের অনুভূতি? এমন সময় কোথা থেকে তিন্নি এসে বলল, তুই যদি এতই বুঝিস তাহলে বিয়ের জন্য পাগল হয়েছিলি কেন? এসব ঢং এখন বাদ দে আপা। তোর শাশুড়ি বারবার তাড়া দিচ্ছে। তাদের মাঝ রাত পর্যন্ত জাগিয়ে রাখতে চাস? ঢাকায় তো আমাদের আবার দেখা হচ্ছেই। আম্মা, তুমি একটু বুঝো, ছাড়ো ওকে। তিন্নির কথায় কাজ হলো। তিথি এবং শায়লা দুজনেই একটু শান্ত হলো। তিথি বলল, তুই এই যাবার সময়ও আমার সাথে এখন পাষাণের মতো আচরণ করছিস? এখন তোর সাথে নাটক করার সময় আমার নেই। তোর বিয়ের 1000টা কাজ, সব তো আমাকেই দেখতে হচ্ছে। রনক ভাই, তুমি একটু উপরে যাও না, আমি একটু পরে আসছি, কাজ আছে। রৌনক কোনো কথা না বলে চুপচাপ উপরে চলে গেল। নিচে ওর আর কোনো কাজ নেই। এরকম আবেগী দৃশ্য বেশিক্ষণ থাকলে নিজেকে সামলানোটাই বোধহয় কঠিন হবে। রৌনক চলে যেতে তিনি আফিফকে বলল, আফিফ ভাই,
আমার আপা কিন্তু বরাবরই সবার ভালোবাসা পেয়ে বড় হয়েছে, শুধু পরিবারের ভেতরেই না, বাইরেও। আপাকে কত ছেলে এখনো ভালোবাসে সেটা বোধ হয় ও নিজেও জানে না, কিন্তু সে আপনাকে বেছে নিয়েছে। আপনিও আপাকে বেছে নিয়েছেন। আশা করি আপনাদের সিদ্ধান্ত সঠিক। আপাকে ভালো রাখবেন, কোনো কষ্ট দেবেন না। এই জাতীয় কথা আমি বলবো না, কারণ আমি জানি আপনি তো এমনিতেই করবেন। আর আপার ব্যাপারে কোনো কমপ্লেন করার সুযোগ আপনি বা আপনার পরিবার পাবেন না, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা চাইছি। আমি আর এখানে থাকতে পারছি না। আপনারা আল্লাহর নাম নিয়ে সাবধানে যাবেন। তিন্নি আর দাঁড়ালো না। ও এখন একজনকে এড়িয়ে চলতে চায়। এই শেষ মুহূর্তে তাকে কিছুতেই দেখা দেওয়া চলবে না। এরপর আর কখনোই যাতে তার সাথে দেখা না হয় সেই ব্যবস্থাই করবে। আফিফ আর তিন্নিকে গাড়িতে তুলে দিয়ে আবিদ সেখান থেকে সরে এলো। যাবার আগে একবার ও তিন্নির সাথে দেখা করতে চায়। তিন্নিকে আশেপাশে দেখতে না পেয়ে সে ইমতিয়াজকে তিন্নির কথা জিজ্ঞাসা করলো। ইমতিয়াজ জানালো তিন্নির ছাদে আছে। আবিদ এক মুহূর্ত দেরি না করে ছাদের দিকে হাঁটা শুরু করলো। ছাদের দরজায় পৌঁছে ও থমকে গেল। তিন্নি রৌনককে জড়িয়ে ধরে আছে এবং বলছে, তুমি কি আমাকে বিয়ে করবে রৌনক ভাই? আবিদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও রৌনকের উত্তর জানতে চায় না। তিন্নি কি তবে সত্যি ওকে ভালোবাসেনি? ওর ধারণা কি সত্যিই ভুল ছিল? তিনি ছাদে এসে রৌনকের পাশে দাঁড়ালো। রৌনক তিন্নির দিকে একবার তাকিয়ে আবারও সামনের দিকে তাকালো। তারপর বলল, কি কাজ, জলদি বল। কোনো কাজ তো নেই। রৌনক অবাক হলো না। ও ধারণা করেছিল তিনি কিছু একটা আন্দাজ করছে। এখন কি তিন্নি ওকে জেরা করবে, নাকি ওরই কিছু বলা উচিত? এই ভাবনা আসতে তিনি কিছু বলার আগে রৌনক বলল, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি তিন্নি। তিন্নি করুণ চোখে তাকালো রৌনকের দিকে। তারপর বলল, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবা রৌনক ভাই? রৌনক মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। তিনি রৌনককে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। রৌনকের চোখও শুকনো নেই। রৌনককে জড়িয়ে ধরা অবস্থায় তিনি আবিদকে দেখলো দরজায় দাঁড়িয়ে থাকতে। ও রৌনককে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে রৌনক ভাই? তিনি দেখলো আবিদ কথাটা শুনে সেখান থেকে চলে গেছে। রৌনক তিন্নিকে ছেড়ে দিল। ওর দিকে তাকিয়েই বলল, আমাকে করুণা করছিস তিন্নি? তিন্নি একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর রৌনককে নিয়ে বসলো এবং বলল, আব্বা মারা যাবার পর প্রতিটা সময় তোমাকে পাশে পাওয়ার কথা। সেই তুমি 5 মাস পর থেকে হঠাৎ আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলে। বিষয়টা অদ্ভুত না? সবাই অনেক কিছুই মনে মনে ধারণা করে, কিন্তু আসল ঘটনা তো কেউ ধারণাতেও আনতে পারেনি। কি করে একা একা এসব সহ্য করেছো? সারা জীবনে অনুভূতি লুকিয়ে রাখা সম্ভব? তুই কবে থেকে জানিস? আপার জন্মদিনের দিন আপার প্রিয় রজনীগন্ধার স্টিক নিয়ে তুমি আপার কলেজের গেট দিয়ে ঢুকে 5 মিনিটের মাথায় বেরিয়ে এলে, আর বেরিয়ে এসে আবর্জনার স্তূপে সেই স্টিকগুলো ছুঁড়ে ফেলে দিলে। ফেলে দেওয়ার সময় তোমার চোখে মুখে রাগ নয়, না পাওয়ার কষ্ট ছিল রৌনক ভাই। তুইও সেদিন ওখানে ছিলি? আনলাকি। আপার কলেজের রোডেই আমার এক ছাত্রের বাসা ছিল। সেদিন আপার জন্মদিন ছিল, তাই ভেবেছিলাম আপার সাথে দেখা করে যায়। ওই দিন আফিফ ও তিথিকে রজনীগন্ধা স্টিক দিয়ে প্রপোজ করেছিল। দিদির হাতে রজনীগন্ধা স্টিক আর মুখে আনন্দের হাসি এখন আমি ভুলতে পারি না, জানিস? শুধু কষ্ট এখানেই, সে আনন্দ আমার জন্য ছিল না। আমি সেদিন আপাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু আফিফ ভাইয়ের মধ্যে কোনো কমতি ছিল না, আর বোনের খুশির জন্য আমাকে স্বার্থপর হতে হয়েছে। এখন যদি তুমি চলে যাও, সারা জীবন অনুশোচনায় ভুগতে হবে আমাকে। তোমার জীবনটা সাজানোর একটা সুযোগ করে দেবে না? কথা দিচ্ছি, অসুখী হবে না। আমি হয়তো হব না, কিন্তু তুই? আমিও হব না। বোকার মতো কথা বলিস না তিন্নি। ভালোবাসার কষ্টটা কতটা ভয়ানক আমার থেকে ভালো আর কেউ জানে না। তোর একটা ভুল সিদ্ধান্তের কারণে আবিদ এবং তুই দুজনেই কষ্ট পাবি। জানিস কতবার মরে যেতে ইচ্ছে করছে আমার? আজ আপনজন ছেড়ে বাইরে পর্যন্ত যাচ্ছি, তা কি এমনি এমনি? কেন যাচ্ছ? দেশে থেকে কি নিজের জীবন গুছিয়ে নেওয়া যায় না? না, এখানে থাকলে কারণে অকারণে তিথির সাথে দেখা হবে, আর তখন তিথিও একাও থাকবে না, আফিফ থাকবে ওর সাথে। আমি চাই না ঈশার ওর জন্য কোনো বদ্ধ আসুক আমার মন থেকে। আর ভয় পাস না, নিজের জীবনটাকে যাতে গুছিয়ে নিতে পারি এই জন্যই যাচ্ছি। এরপর যেদিন ফিরে আসবো, দিদিকে মামাতো বোন ছাড়া অন্য কিছু মনে করবো না, ইনশাল্লাহ। তিন্নি কিছু বলতে পারলো না। রৌনককে সে প্রচুর শ্রদ্ধা করে, ভালোবাসে। তার জন্য কিছু করার ইচ্ছা তিন্নির অনেক দিনের। এই জন্য কখনো বিয়ে করতে না চাইলে ও রৌনককে ও কথাটা বলেছে।
রৌনকও হ্যাঁ বললে ও সত্যিই তাকে বিয়ে করত। তিন্নিকে কথা বলতে না দিয়ে রৌনককে আবারও বলল, আমি একটু পরেই চলে যাব। যাওয়ার আগে তোর সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে, তবে কথা বলার সুযোগ কম। আজ কিছু কথা আমি তোকে বলে যেতে চাই। বাবা যেদিন মারা যায় সেদিন তুই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে মামা বারবার একটা কথাই বলেছিলেন। বলতে গেলে তার শেষ কথাটা এটাই ছিল যে তোর সব থেকে বড় দায়িত্ব হচ্ছে নিজের ইচ্ছের প্রতি অবহেলা না করা। বেঁচে থাকতে তোর জন্য কিছুই করতে পারলাম না, আমি মরে যাওয়ার পর আমার হয়ে নিজের জন্য কিছু করিস। মামা আসলে কথাগুলো কেন বলেছিলেন আমি এখন বুঝতে পারছি। আরও আগেই আমার কথাগুলো তোকে বলা উচিত ছিল। এখন দেরি হয়ে যায়। আবিদকে এই কয়েকদিন দেখে বুঝেছি সে তোকে পাগলের মতো ভালোবাসে। শুধু সে না, তুইও। আর মামির মুখে আবিদের পরিবারের সম্পর্কে যা শুনেছি তাতে বিয়ের পর তুই যদি সানভি এবং মামির দায়িত্ব নিতে চাস তার আপত্তি করবে না। আমার ভয় করে রনক ভাই, ভালোবাসা মানুষকে স্বার্থপর বানিয়ে দেয়। তোর কি আমাকে স্বার্থপর বলে মনে হয়? তেমনি ভালোবাসা কখনোই কাউকে স্বার্থপর বানায় না। আর যদি কেউ স্বার্থপর হয়ে যায় তাহলে বুঝবি সে ভালোবাসতেই জানে না। তোর ভয়ের কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু কখনো কি মামির দিকটা একবারও ভেবে দেখেছিস? তুই বলিস মানুষের পরনির্ভরশীল হওয়া উচিত, কিন্তু তুই কি তাকে তুই নির্ভরশীল বানিয়ে ফেলিস নি? তাদের ক্ষতি কি? আমি তো তাদের ছেড়ে যাব না। আর এটা ভেবে তারা খুশি, তাই তো? মামিকে কোনোদিন প্রশ্ন করেছিস সে তোর উপর সবকিছু চাপিয়ে দিয়ে কি অনুভব করে? তোর সিদ্ধান্তকে তারা সম্মান করে, তোর উপর দায়িত্ব দিয়ে তারা নিশ্চিন্ত। কিন্তু তার মানে এই না যে তোকে এভাবে দেখে তারা খুশি। স্যাক্রিফাইস করতে পারাটা আসল মহৎ গুণ, তবে সবসময় সব জায়গায় সেই করাটা দরকার হয় না। আজকে তুই আমার জন্য একটা স্যাক্রিফাইস করতে চাই, ভেবে দেখ তো সেটা কি আদৌ আমার প্রয়োজন কিনা। তুই ভাবিস তোর এই ত্যাগ মানুষকে খুশি করে, ভালো রাখে, কিন্তু তোকে যারা ভালোবাসে তারা কখনোই চায় না তাদের জন্য তুই নিজের জীবন জলাঞ্জলি দিস। আমরা মানুষ, এই পৃথিবীতে একা বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, প্রয়োজনও নেই। তাহলে তুমি কেন একা বাঁচতে চাচ্ছ? রৌনক মুচকি হাসলো এবং বলল, আমি একা বাঁচতে চাচ্ছি না, নিজেকে একটু সময় দিতে চাচ্ছি। এতদিন এই একতরফা ভালোবাসা আমাকে আমার থেকে দূরে নিয়ে এসেছিল, এখন সেই আমাকে আমার কাছে আনতে চাইছি। আর মনে একজনের জন্য অনুভূতি নিয়ে আরেকজনকে আপন করা যায় না, তাহলে সেই মানুষটির সাথে সাথে নিজেকেও ঠকানো হয়ে যায়। তুমি কি আজকে আমাকে কিছু কথা দেবে রনক ভাই? কি কথা? অস্ট্রেলিয়া গিয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করবে না। আপাকে পুরোপুরি ভুলতে পেরেছো কিনা সেটাও আমাকে সবার আগে জানাবে, এবং আপাকে ভোলার সাথে সাথেই তুমি নিজের জীবন নতুন করে গোছানো শুরু করবে। আচ্ছা দেব, তবে তোকেও আমাকে একটা কথা দিতে হবে। কি? তুইও আর শুধু অন্যের জন্য বাঁচবি না, নিজেকে নিয়েই ভাববি। বিশেষ করে আবিদকে নিয়ে ভালোভাবে চিন্তা করবি। আমি চাই না ওর জীবনটা আমার মতো যন্ত্রণাদায়ক হোক। তিনি কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রৌনক তাকে আটকালো না। তিন্নির সাথে কথা বলে ওকে বুঝিয়ে তার নিজের কষ্টটা অনেক অংশে কমে গেছে। এখন তিথিকে ভোলা বোধ হয় এতটাও কঠিন হবে না। তিন্নিদের বাড়ি থেকে বেরিয়ে পুরো রাস্তা কারোর সাথে একটা কথাও বলেনি আবিদ। বাড়িতে ফিরে কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সে। সবাই তখন নতুন বিবাহিত দম্পতি নিয়েই ব্যস্ত। আবিদের দিকে কারোরই খেয়াল হলো না। পরের দিন অনেক সকাল হয়ে গেল, আবিদের দেখা পাওয়া গেল না। তিথিদের বাড়িতে কি কি হয়েছে এসব নিয়ে সবাই যখন গল্পে ব্যস্ত, ঠিক তখনই শিরিনের আবিদের কথা মনে হলো। এসব নিয়ে সব থেকে বেশি হইচই তার করার কথা, কিন্তু এসেছে পর থেকে একেবারের জন্য ও আবিদকে দেখেনি তিনি। বিষয়টি তিথিরও খেয়াল হলো। গল্পের আসর থেকে সেই প্রথমে উঠে দাঁড়ালো, তারপর শাশুড়ির কাছে এসে ফিসফিস করে বলল, আবিদকে দেখেছেন মা? আমিও তো ওর কথাই ভাবছি। বিয়ে বাড়ির ক্লান্তি বোধ হয় এখনো কাটতে পারেনি, এখনো ঘুমোচ্ছে। কথাটা বলে শিরিন নিজেই বোধহয় আশ্বস্ত হতে চাইলেন, কিন্তু তিথি বলল, কাল রাতেও তো ওকে দেখিনি মা, সবাই ক্লান্ত ছিল, কিন্তু তাও আমাদের নিয়ে কত হইচই হলো। ও কি ঠিক আছে? অসুস্থ হয়ে পড়েনি তো আবার? শিরিন আর অপেক্ষা করলেন না, আবিদের রুমের দিকে রওনা হলেন। তিথি ও শাশুড়ির পিছনে চলতে লাগলো। তারা দুজনেই যখন আবিদের রুমে পৌঁছালো, তখন আবিদের রুমের শোচনীয় অবস্থা। পুরো রুম লন্ডভন্ড। তার মাঝে বিছানায় হেলান দিয়ে ফ্লোরের মধ্যে বসে আছে আবিদ। শিরিন সাথে সাথে ওর সামনে গিয়ে বসলো। আবিদের চোখ লাল হয়ে ফুলে আছে। মাকে সামনে মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ও। তিথি কিছুই বুঝতে পারছে না হুট করে কি হলো আবিদের। আজ বহু বছর পর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে তিন্নি। ছোট মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে শায়লা। সেই অবস্থায় তিন্নি মাকে প্রশ্ন করলো, আচ্ছা
আম্মা আমার ওপর সব ছেড়ে দিয়ে তুমি কি সুখী? নিশ্চিত আছি, তবে সুখী না। এটা কেমন কথা? অপরাধ বোধে ভুগি। আমার অপারগতা তোর জীবনের কাল। যে বয়সে তোর মতো মেয়েরা রঙিন স্বপ্নের দুনিয়ায় মগ্ন থাকে, সে বয়সে তুই আমাদের জন্য তোর দুনিয়াকে সাদা কালো বানিয়েছিস। এটা ভেবে প্রতিনিয়তই আমি কষ্ট পাই। তোর আব্বাও এমনি কষ্ট পেয়েছেন। বলতেন, মেয়েটার জন্য কোনোদিন কিচ্ছু করতে পারলাম না শায়লা। ও কি মুখ ফুটে আমার কাছে কিছুই চাইবে না? আমার কাছে না চাইলো, কিন্তু নিজেও তো নিজের ইচ্ছার দাম দেয় না। তোর বাবার কথাগুলো তখন নিছক খেয়ালিপনা মনে হতো। ছেলে মেয়েদের জন্য যে জীবন পর্যন্ত দিয়ে দেবে, সে তাতে অভিযোগ করবে কিছুই দিতে পারেনি। কিন্তু তোর আব্বার মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পেয়েছি, সে এক চুলো বাড়িয়ে বলেনি। তোকে একটা অনুরোধ করবো মা। কি? আমি খুবই অসহায় একজন নারী, তোর জন্য কিছু করার সাধ্য আমার নেই, তাই আমি তোকে দায়িত্ব দিচ্ছি, নিজের জন্য কিছু একটা কর। তিনি কোনো উত্তর দিল না, চুপচাপ মায়ের কোল থেকে উঠে নিজের রুমে চলে গেল। শায়লা তেমনিই বসে রইলেন। মেয়েকে কি তিনি রাগিয়ে দিয়েছেন? একটু আগে শায়লা সান্দি আর জড়িবুকে তিথির বৌভাতের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে নিজের রুমে এলো তিন্নি। ফোন উঠিয়ে প্রথমে রৌনককে একটা মেসেজ পাঠালো সে, তারপর ইমতিয়াজকে 1 ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে বাসার সামনে আসতে বলে বাড়ি থেকে আনা বক্সটি খুলল সে। বাবার দেওয়া লাল শাড়ি আর ইফতিকারের মায়ের দেওয়া গয়না থেকে বেছে বেছে হালকা গয়নাগুলো বের করলো তিন্নি। তারপর সেগুলো পরে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে বেশ সময় নিয়ে সাজলো সে। চুলটাকে সুন্দর করে বেঁধে খোপা করে তাতে ফুলও লাগিয়ে নিল। চোখে কাজল এবং ঠোঁটে বেশ গাঢ় করে লিপস্টিক দিল। এমনিতেই তিন্নি সুন্দরী, সাজাই তাকে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো হুড়পড়ি। তিথির বিয়ের এই সপ্তাহ প্রচুর মানসিক অস্বস্তিতে ভুগেছে তিন্নি। সিদ্ধান্তহীনতা, অপরাধবোধ, স্বার্থপরতা সব মিলিয়ে মিশিয়ে চাপেও ছিল সে। রৌনক এবং শায়লার কথায় প্রভাব তো ছিলই, সাথে তিথির ফোনে বকাবকি ওকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে। সবকিছু থেকে বড় গত রাতের শিরিনের ফোন। তাই তিন্নি এবার একটা সিদ্ধান্তে এসেছে, এইভাবে সবকিছু চলতে দেওয়া যায় না। এই এক আবিদ তার সাজানো গোছানো জীবনটাকে তছনছ করে দিয়েছে, সবার কাছে তাকে অপরাধী করে তুলেছে। তিথি যেখানে বড় হয়ে তিন্নির সাথে কখনো উচ্চস্বরে কথা বলেনি, শায়লা তিন্নির কোনো সিদ্ধান্তে প্রশ্ন তোলেনি, আজ তারা এভাবে তিন্নির সাথে কথা বলছে। এবার আবিদকে শায়েস্তা করার সময় এসেছে। সবার মুখ এবার বন্ধ হবে ইনশাল্লাহ। কমিউনিটি হলের নির্জন একটা জায়গায় মনমরা হয়ে বসে আছে আবিদ। ওকে ঘিরে ওর বন্ধুরা বসেছে। তিন্নির আজ যে কোনো আশা নেই সেটা বন্ধুদের জানিয়েছে সে। তারা এখন নানা ধরনের সান্ত্বনা দিয়ে যাচ্ছে আবিদকে। কেউ বলছে তিন্নির থেকে অনেক সুন্দরী মেয়ে এই শহরে আছে, কেউ আবার বলছে যে করে হোক তিন্নিকে আবিদের সাথে মেলাবে, প্রয়োজনে তাকে তুলে নিয়ে আসবে। আবিদের এসবে মন নেই। তিন্নিকে সে কি পরিমাণে ভালোবাসে তা ভালোই টের পাচ্ছে সে। রাগে দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। এত নিষ্ঠুর হৃদয়হীনাকে কি করে ভালোবাসলো সে? ওর এত আগ্রহ চেষ্টা উপেক্ষা করে শেষ পর্যন্ত রৌনককে বিয়ে করতে চায় সে। এমন মেয়েকে ভুলে যাওয়াই উচিত, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। ঠিক এমন সময় কমিউনিটি হলে ঢুকলো তিন্নি। চারিপাশে তাকিয়ে আবিদের কোনো দেখা না পেয়ে তাকে খুঁজতে শুরু করলো সে। তখন মৌমির সাথে তার দেখা হলো। মৌমি তিন্নির দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর উৎসাহিত গলায় বলল, তুমি ছোট ভাবি? সরি তিন্নি আপু। তিনি মাথা দুলিয়ে আবিদকে খোঁজায় মন দিল। মৌমি আবারও বলল, ও মা, কি সুন্দর লাগছে তোমাকে, একেবারে নতুন বইয়ের মতো। কাকে খুঁজছো? এবার তিনি প্রশ্ন করলো, আবিদ সাহেবকে দেখেছো? ওই তো ওইদিকে বন্ধুদের সাথে বসে আছে বলে হাত বাড়িয়ে জায়গাটা দেখিয়ে দিল সে। তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেদিকে হাঁটা ধরলো। মৌমি বোধহয় আরো কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই তিন্নির। মৌমির দেখানো রাস্তায় কিছুটা এগিয়ে আবিদের দেখা পেল সে। বন্ধুদের মাঝখানে দেবদাস টাইপ মুখ করে বসে আছে সে। তিন্নির হাসি পেল, তবে এই মুহূর্তে হাসা যাবে না। মুখটাকে যথাসম্ভব কঠিন করে আবিদের দিকে এগিয়ে গেল সে। ওকে সেখানে দেখে অবাক হলো সবাই। আবিদ কোনো মতে বলল, তুমি এখানে? কেন, আশা করেননি আমাকে? না সেটা নয়, আসলে হঠাৎ কি বলবে বুঝতে পারছে না আবিদ। আবিদকে আমতা আমতা করতে দেখে তিন্নি বলল, আমি বিয়ে করছি আজকে, আপনাকে ইনভাইট করতে এসেছি। তিন্নির মুখে বিয়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল আবিদের। সে রৌনককে আজকে বিয়ে করছে, আবার আবিদকে ইনভাইটও করতে এসেছে। এবার আবিদ শক্ত গলায় বলল, তুমি বিয়ে করছো করো, আমি যাব না। সে কি, আপনি না গেলে বিয়ে হবে কিভাবে? কেন? সাক্ষী লাগবে না? আমি সাক্ষী হব তোমার বিয়ের? অবশ্যই এ কাজে আপনার থেকে উপযুক্ত কেউ নেই। আপনি বলছেন ভালোবাসেন আমাকে, তাই মন থেকে আমার ভালো চাইবেন। এজন্যই আপনাকে সাক্ষী করতে চাই। প্রথমবার আপনার কাছে কিছু চাইছি, না করবেন না প্লিজ। তুমি কি ইমোশনাল ব্ল্যাকমেল করছো আমাকে? আর কত কষ্ট দিতে চাও?
এই শেষ কষ্টটা দিব। আমার কি ইচ্ছে করছে জানো, তোমার পরকে ঠাঁটিয়ে একটা চড় মারতে, তাদের সামনে পেলে সত্যি সত্যি মেরে দিব। আচ্ছা ঠিক আছে, মারবেন। আপনি এখন আমার সাথে গেলে যত খুশি তাকে মারতে দিব। তুমি সিরিয়াস নাকি মজা করছো? আপা আপনাকে কখনো বলেনি আমি মজা করতে জানি না। তোমার কথা শুনে মনে হচ্ছে। তিনি এবার অধৈর্য হয়ে গেল। আবিদের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে চলতে শুরু করলো আর বলল, উফ চলুন তো, আগে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আবিদ অবাক, মুখে কোনো কথা আসছে না, ভ্যাবলার মতো তিন্নির পিছে পিছে হাঁটছে। ওর বন্ধুরাও স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল। খুশোতে তারাও আবিদের পিছনে ছুটলো। তারা যখন গাড়িতে উঠছে, তিন্নি গাড়ি তখন গেট ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে গেছে। কাছে অফিসের সামনে এসে দুটো গাড়ি পরপর থামলো। প্রথম গাড়ি থেকে তিন্নি, আবিদ আর ইমতিয়াজ রাখলো এবং দ্বিতীয় গাড়ি থেকে আবিদের বন্ধুরা। তিন্নি আবিদকে নিয়ে আগে আগে কাজী অফিসের মধ্যে ঢুকলো। অন্যরা ওদের পিছু নিল। ভিতরে রৌনক হাসি মুখে বসে আছে। তিন্নি বলল, সবকিছু রেডি। হ্যাঁ, শুধু সাইন করে কবুল বলবি, ব্যাস। কথা বলে আবিদের দিকে তাকালো রৌনক। ওর মুখে কোনো হাসি নেই, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। এটা দেখে রৌনক বলল, কি ব্যাপার আবিদ সাহেব, মুখে হাসি নেই কেন? হাস তো আপনারই সব থেকে বেশি খুশি হওয়ার কথা। এবার আবিদের মেজাজ বিগড়ে গেল। সে কড়া ভাষায় বলল, আপনারা মজা করেছেন আমার সাথে। একজন কিছু না শুনেই নিজের বিয়েতে টানতে টানতে আমাকে নিয়ে এলো। অন্যজন বলছে আমি খুশি না কেন? কেন ভাই, আপনি তিন্নিকে বিয়ে করছেন, এতে আমাকে আমাকে কেন আসতে হবে? আবিদের কথা শুনে রৌনক হো হো শব্দে হেসে উঠল এবং তিন্নিকে বলল, সে কি তিন্নি, ওকে তো এগুলো কি বলছিস? আমি কিছু বলিনি, সে নিজেই ধারণা করে নিয়েছে। আমি শুধু বলেছি আজকে আমি বিয়ে করছি, কাকে করছি সেটা বলিনি। ভুলটা ভাঙানো উচিত ছিল না? না, সে আমাকে এই কয়েক মাস অনেক বিরক্ত করেছে। এখন থেকে তাকে আমি বিরক্ত করব, এটা তার শুরু। রৌনক এবার আবিদকে বলল, শোনো ভাই, তোমাকে আমি তুমি করেই বলছি। বয়স এবং সম্পর্কে আমিই বড়। আজকে আমি এখানে এসেছি তোমাদের বিয়ের সাক্ষী হিসাবে। তোমাদের মানে তোমার এবং তিন্নির। আবিদ হকচকিয়ে গেল। কি হচ্ছে আজকে? এরা কি তার সাথে নাটক করছে, নাকি আবিদ কোনো ঘোরের মধ্যে আছে? সে নিজে নিজের হাতে একটা চিমটি কাটলো। না, কোনো ঘোরের মধ্যে সে নেই। এবার সে তিন্নির দিকে তাকালো। তিন্নি বলল, আপনার কাছে দুটো রাস্তা আছে। এক, এই মুহূর্তে আমাকে বিয়ে করে সারা জীবন আমার সাথে থাকা। দুই, এই মুহূর্তে কাজে অফিস থেকে বেরিয়ে আমার জীবন থেকেও সারা জীবনের জন্য বেরিয়ে যাওয়া। আবিদ কিছুক্ষণ তন্নির দিকে তাকিয়ে থেকে বলল, আবার একটা প্রশ্নের উত্তর দিতে হবে শুধু, দেবে? কি? তুমি আমাকে ভালোবাসো? আপনার মনে হয় এত বড় একটা সিদ্ধান্ত আমি এমনি এমনি নিয়েছি? তার মানে বাসো, কিন্তু সেদিন ছাদে তুমি রৌনক ভাইকে ওগুলো বলেছিলে কেন? আপনাকে দেখে। আপনি তো সেটুকু শুনেই চলে গেলেন। অবশ্য ভালোই হয়েছে। তারপর রনক ভাই আপনার হয়ে কি পরিমাণ ওকালতি করালো তা আপনার দেখার দরকার ছিল না। এখন আপনার সিদ্ধান্ত বলুন। সিদ্ধান্তের কি আছে? কোথায় সাইন করবো দাও, আমি আর কোনো রিস্ক নেব না। বলেই কাজের সামনে চেয়ার টেনে বসে পড়ল আবিদ। তিনিও বসলো তার পাশে। বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে, মেহমানরা সব চলে যাচ্ছে। শায়লারা তিথিদের কাছে দাঁড়ালো। শিরিনকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরবে। সেদিন শেষে কিছু আত্মীয় স্বজনদের বিদায় জানিয়ে তিথিদের কাছে গেলেন এবং খেয়াল করলেন আবিদ এবং তার বন্ধুরা কাউকেই দেখা যাচ্ছে না। ছেলের খোঁজ নিতে তিনি ফোন বের করলেন। সেখানে 8 ঘন্টা আগে তিন্নির নাম্বার থেকে আসা একটি মেসেজে তার চোখ আটকে গেল এবং তিন্নি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মায়ের অবস্থা দেখে আফিফ এগিয়ে এসে তার কাছ থেকে ফোনটা নিল। তৃতীয় পাশ থেকে ফোনের ওপর ঝুঁকে পড়ল। তিন্নি লিখেছে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার অনুমতি না নিয়েই আপনার ছোট ছেলেকে আজকে বিয়ে করার জন্য। আমার রনক ভাই এবং আপার কথায় নয়, আপনার ফোন পেয়েই এমন সিদ্ধান্ত একটি নিয়েছি। আপনি বলেছিলেন আপনার ছেলেকে আমি যেন আমার জীবনে মেনে নিই, তার জন্য যা করতে হয় আপনি করতে রাজি। এটা ছাড়া তাকে মেনে নেওয়ার আর কোনো রাস্তা আমার কাছে ছিল না। প্রেম জিনিসটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। এই সিদ্ধান্ত থেকে একটু নড়িনি আমি, তাই তার দ্বিতীয় প্রস্তাব মেনে নিয়ে তাকে বিয়ে করলাম। তবে হ্যাঁ, এই মুহূর্তে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আম্মা এবং শানভীর আমাকে আরেকটু প্রয়োজন। তাদের প্রয়োজন মিটলে আপনি যখন অনুমতি দেবেন আপনার সংসারে আমি চলে আসবো। আম্মা আর আপাকে বলবেন আমাকে কথা শোনানোর অপরাধে তাদের না জানিয়ে বিয়েটা করলাম। আজ রাতে আমি বা আবিদ সাহেব কেউই বাসায় ফিরবো না। আমাদের জন্য দোয়া করবেন আর মনে কোনো কষ্ট রাখবেন না। লেখাটি পড়ে আফিফ পা বাড়িয়ে বলল, মা এখনই চলো, দেখি ওরা কই আছে, না জানি এভাবে বিয়ে। শায়লা তখনও কিছু বুঝতে পারছে না। তিথি সংক্ষেপে বিষয়টি তাকে বোঝালো। ওদিকে আফিফ তখন আবিদকে ফোন দিয়ে যাচ্ছে।
এটা দেখে শিরিন তার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বলল, ওদেরকে ওদের মতো থাকতে দে, বিরক্ত করিস না। সারাদিন অনেক ধকল গেছে, সবাই ক্লান্ত, এখনো ফিরে চল। কিন্তু মা। আফিফকে মাঝে থামিয়ে দিয়ে তিনি শায়লার কাছে গেলেন। শায়লা মাথা নিচু করে দাঁড়িয়ে। তিনি গিয়ে তার দু হাত চেপে ধরে বললেন, চিন্তা করবেন না বেয়ান, আমি ওদের উপর রেগে নেই, বরং ঠান্ডা মাথায় ভেবে দেখলে বুঝবেন তিন্নির সিদ্ধান্ত ভালোই হয়েছে। একেবারে শক্ত এক বাঁধনে আমাদের জড়িয়ে ফেলেছে, চাইলেই এখন আর এখান থেকে বের হতে পারবো না। তিন্নির হাতে আবিদকে দিয়ে আমি নিশ্চিন্ত। এবার যদি ছেলেটা আমার একটু কাছের হয়। আসুন আমরা ওদের জন্য দোয়া করি।